ওকে, দেখো, ডেমোক্রেসির প্রশ্ন আমরা আজ আলোচনা করব। সবগুলোই পসিবল হবে না, জাস্ট কয়েকটাই করবো আজকে। এটা তারপর পরে কিছুদিন পরে আবার করে দেবো ফিরে এসে। এখন তাড়ার মধ্যে আছি, অনেকগুলো কাজও আছে, এগুলো করতে হচ্ছে। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন আমাদের ডেমোক্রেসি থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে যে হু রোড দ্য বুক অ্যাট হোম উইথ ডেমোক্রেসি। এই বইটি ইন্ডিয়ান পলিটিক্যাল একজন প্রফেসরের, ইন্ডিয়ান একজন পলিটিক্যাল প্রফেসরের লেখা বলতে পারো, যে ইন্ডিয়ান প্রফেসর যিনি পলিটিক্যাল সায়েন্সের এই সমস্ত বা সোশ্যাল সায়েন্সের এই সমস্ত বিষয়গুলোকে চর্চা করেন। ইন্ডিয়ান ডেমোক্রেসি নিয়ে তিনি চর্চা করছেন। ইনি হচ্ছেন ডিএল শেঠ। ডিএল শেঠ, তিনি দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনে কাজ করেছেন। তিনি ডেমোক্রেসিকে বোঝার চেষ্টা করেছেন বিভিন্ন রকমভাবে। তো ওই সম্পর্কিত একটি বই, ডেমোক্রেসি বিশেষ করে ইন্ডিয়াতে কীরকমভাবে ফাংশনস করছে, কোথায় তার সেখানে ল্যাক রয়ে গেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই তিনি আলোচনা করেছেন। বিশেষ কিছু, আমি যেহেতু বইটা নিয়ে স্টাডি খুব একটা হয়নি, তাই বিশেষ কিছু বলতে পারবো না, জাস্ট বাট নামটা মনে রাখো। 2022 সালে যেহেতু প্রশ্নটা এসেছে, তোমাদের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? তো এটা ভালো করে মনে রাখবে, এটা ইন্ডিয়ান একজন প্রফেসরের লেখা বই, সেটা হচ্ছে ডিএল শেঠ। বইটির নাম হচ্ছে অ্যাট হোম উইথ ডেমোক্রেসি। বইটা মাথা রাখবে, হোম বলা হচ্ছে, ডেমোক্রেসির এটাকে বাড়ি বলা হচ্ছে, ঠিক আছে? বা ইন্ডিয়াকে এখানে ডেমোক্রেসির একটা নিবাস হিসেবে দেখানো হচ্ছে। তো জানোই তোমরা যে ডেমোক্রেসির আইডিয়াটি প্রথম তো ইন্ডিয়াতেই শক্তিশালী হয়েছে, এবং আমরা এটাও দেখতে পাবো যে ইন্ডিয়াতে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার একটা একটা মানে কি বলবো, একটা রিয়েল ফর্মে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার, বা ডেমোক্রেসি বলতে আদতে যেটা বোঝায়, বাস্তবে যেটা বোঝায়, সেটার কিন্তু একটা উপযুক্ত এনভায়রনমেন্ট। তার কারণ হচ্ছে যে এখানে ডাইভার্সিটিতে যেহেতু আমরা ভরপুর, আমাদের যেহেতু প্রচুর পরিমাণে ডাইভার্সিটি আছে, আমাদের এথনিসিটিগত ডাইভার্সিটি আছে, ল্যাঙ্গুয়েজগত, রিজিয়নগত, রিলিজিয়নগত, হ্যাঁ, এই সমস্ত কালচারগত যেই ধরনের ডাইভার্সিটি আছে, তো সেগুলোকে সমস্ত কিছুকে ভ্যালুস দিয়ে কিভাবে আমাদের ডেমোক্রেসি ফাংশনস করছে, সেই সমস্ত বিষয়গুলোই এখানে তুলে ধরা হয়েছে। তো মাথায় রেখে ওটা ইন্ডিয়ান পলিটিক্যাল একজন স্কলারের লেখা, প্রফেসরের লেখা, ডিএল শেঠ। সেকেন্ড কোয়েশ্চেন্স আমাদের এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে হিমাচল প্রদেশে 2017 সালে প্রশ্নটি এসেছে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার কম্পারেটিভ পলিটিক্স থেকে জিজ্ঞেস করে বইটি বা এই নামটি। সেটা হচ্ছে কনসোসিয়েশনাল ডেমোক্রেসি ইজ অ্যাসোসিয়েটেড। তো এটা হচ্ছে অ্যারন লিসপার্টই হবে। অ্যারন লিসপার্টের লেখা একটি বই, এটা একটা আইডিয়া, মানে দেওয়া একটা আইডিয়া। আমরা দেখতে পাবো এটা, এই আইডিয়াটির মধ্যে যেমন হচ্ছে যেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে এই আইডিয়াটার মধ্যে বিশেষ করে কি বলা হচ্ছে, দেখো, শেয়ারিং অফ পাওয়ার্সের কথা বলা হচ্ছে, ঠিক আছে? শেয়ারিং অফ পাওয়ার্সের কথা বলা হচ্ছে, এবং সেখানে বিভিন্ন ধরনের যে গ্রুপসগুলো আছে, একটা দেশের মধ্যে যে বিভিন্ন গ্রুপসগুলো থাকে, বিশেষ করে এথনিক, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক গ্রুপস যেগুলো থাকে, সেই সমস্ত গ্রুপসগুলোর মধ্যে বা গ্রুপসগুলোকে নিয়ে যে ডেমোক্রেসি গড়ে ওঠে এবং তাদের মধ্যে যে পাওয়ার শেয়ার হয়, সেটাকে বলতে পারি খানিকটা আমরা আমাদের এই মুহূর্তে যে কোয়ালিশনস গভর্নমেন্ট তৈরি হয়েছে সেটার মতো বলতে পারি। যে আমাদের কোয়ালিশনস গভর্নমেন্টে আমরা দেখতে পাবো যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলোকে নিয়ে তৈরি হয়েছে। তো ছোটো ছোটো পলিটিক্যাল পার্টিস, তারা কিন্তু ছোটো ছোটো যে এথনিক গ্রুপস, রিলিজিয়াস গ্রুপ, লিঙ্গুইস্টিক গ্রুপস বা কাস্টের যে গ্রুপসগুলো আছে, সেগুলোকে তারা কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে। তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাবো যে এই ধরনের একটা উদাহরণ কিন্তু আমাদের ডেমোক্রেসিতেও দেখা যায়। এর বেসিক ফিচার্সগুলো যদি দেখো, যেটা লিসপার্ট যেটা বলার চেষ্টা করেছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো যে গ্র্যান্ড কোয়ালিশনসের একটা ব্যবস্থা থাকে, যেটা বললাম এক্ষুনি, যে কোয়ালিশনের একটা ব্যবস্থা থাকে, যেখানে সমস্ত কোয়ালিশনের একটা সমস্ত মেম্বার্স, মানে সমস্ত শরিকের বলতে পারো, বা পলিটিক্যাল পার্টিজের কী থাকে, একটা কিন্তু এখানে শেয়ার থাকে, ঠিক আছে? এবং তারা এখানে সোসাইটির একটা বড় অংশকে সেখানে কিন্তু, বা টুকরোকে সেখানে কিন্তু রিপ্রেজেন্ট করে। মিউচুয়াল ভেটো থাকে, মানে এখানে যারা এখানে এই সরকারটির এই ডেমোক্রেসিতে যারা অংশীদার হয়, তো তাদের একটা কি হয়, প্রত্যেকের না বলার একটা অধিকার থাকে। কি বলছে দেখো, দ্য রাইট টু মাইনরিটি সেগমেন্টস টু ভেটো ডিসিশনস দ্যাট আর হার্মফুল টু দেয়ার ইন্টারেস্ট। যে মাইনরিটি, যেহেতু ছোটো ছোটো গ্রুপসগুলোকে নিয়ে তৈরি হয়েছে, তো কাজেই সেই সমস্ত মাইনরিটি গ্রুপসগুলোর ইন্টারেস্টকে যখন সেখানে নষ্ট করার চেষ্টা করা হয় কোনো একটা ডিসিশনের মধ্য দিয়ে গভর্নমেন্টের, তখন সেখানে অবশ্যই তারা সেটার বিরোধিতা করার সুযোগ পায়, তো যেটাকে আমরা ভেটো বলে থাকি। তো মিউচুয়াল ভেটোর ব্যবস্থা এরকম কিন্তু আছে, হ্যাঁ। তো এগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। প্রপোর্শনালিটিরও এখানে আমরা বিষয় দেখতে পাই, যে হ্যাঁ, আনুপাতিক হারে এদের মধ্যে কি করা হয়, আনুপাতিক হারে এদের মধ্যে যে রিসোর্সগুলো আছে বা পোর্টফোলিও যেগুলো আছে, সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়, বা ফান্ড যেগুলো, তাদের মোদ্দা কথা হচ্ছে যা কিছু তারা ওই সরকারের শরিক হিসেবে যারা অংশ, যেটা হচ্ছে মানে সরকারের মধ্যে যা কিছু আছে, তো
তো সরকারটা যেহেতু এদেরকে নিয়ে তৈরি হয়েছে, তো কাজেই আনুপাতিক হারে কিন্তু এটা হবে, অন্য কোনো মেথডে নয়, আনুপাতিক হারে হবে। প্রপোর্শনালিটি মাথায় রাখবে, প্রপোর্শনালিটি। আর একটা হচ্ছে সেগমেন্টাল অটোনমি। সেগমেন্টাল অটোনমি মানে হচ্ছে যে ছোটো ছোটো যে সেগমেন্টসগুলো আছে, সেই সেগমেন্ট, যেমন আমি বললাম যে এথনিক, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক, তো ছোটো ছোটো যে সেগমেন্টস আছে সোসাইটির মধ্যে, সেই সেগমেন্টসগুলোকে কিন্তু এখানে তাদের স্বাতন্ত্রতা দেওয়া হয়। অনেক সময় দেখবে যে যখন খুবই স্ট্রং মেজরিটি নিয়ে কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি পাওয়ারে আসে, তারা তখন এই ছোটো ছোটো মাইনরিটিসগুলোকে কিন্তু মূল্য দেয় না। কিন্তু যখন দেখা যায় যে না, এদেরকে নিয়েই তারা সরকার গঠন করছে, তখন কিন্তু এদেরকে মূল্য দিতে এক প্রকার বাধ্য থাকে। এই সমস্ত বিষয়গুলোই তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন, এটা আমরা এখানে দেখতে পাবো। থার্ড আমরা এখানে কি দেখবো, থার্ড প্রশ্ন বলছে এখানে, থার্ড কোয়েশ্চেন্স, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট পার্টিসিপেটরি ডেমোক্রেসি। অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে কোনটা ঠিক নয়। তো অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে যেটা ঠিক নয় সেটা কোনটা, সেটা হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। যে পার্টিসিপেটরি কথার অর্থ কি, অংশগ্রহণ করা। অংশ কারা করবে, জনগণ করবে। তাহলে জনগণের অংশগ্রহণ মানে কি, জনগণের অংশগ্রহণ মানে হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার নয়, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। অর্থাৎ যে ক্ষমতাটা যেটা থাকবে, যে ক্ষমতাটা যেটা যারা এনজয় করবে, তারা হচ্ছে কিন্তু দেশের সকল নাগরিকের কথা বলা হচ্ছে। তো সবাই সকল ক্ষমতাটা কিন্তু এনজয় করবে। এটা এমন হবে না যে একটা দুটো পাঁচটা দশটা মানুষের হাতে সেখানে কী হবে, যে ক্ষমতা কুক্ষিগত হয়ে পড়বে, পার্টিকুলার কোনো একটা গ্রুপের হাতে সেখানে গিয়ে ক্ষমতা কুক্ষিগত হয়ে পড়বে বা সেন্টার হয়ে পড়বে, আর তারাই সেটাকে কন্ট্রোল করবে। না, এটা হয় না। যখন পার্টিসিপেটরি কথা বলা হচ্ছে, তখন অংশগ্রহণের কথা বলা হচ্ছে, সকলের অংশগ্রহণের কথা এটা বলা হচ্ছে। তো আমরা এর আগের ক্লাসে পড়লাম আমরা অংশগ্রহণমূলক গণতন্ত্র, তো সেখানে আমরা এগুলো দেখেছি। যাই হোক, এখানে দেখো এ নাম্বার পয়েন্টে কি বলেছে, এ নাম্বার অপশানে বলেছে ডেমোক্রেটাইজেশনস অফ পার্লামেন্টস, বিউরোক্রেসিস অ্যান্ড পলিটিক্যাল পার্টিস। যে হ্যাঁ, যে সংসদ যেটা আছে, সংসদের গণতন্ত্রীকরণ করা হয়। অর্থাৎ সংসদে যারা নির্বাচিত হয়ে যায়, তারা আমরা দেখতে পাবো কি জনগণের ভোটেই নির্বাচিত হয়ে যায়, অর্থাৎ জনগণের ইচ্ছেগুলোকেই তারা পূরণ করতে যায়। তার মানে এখানে দেখতে পাবো যে পার্লামেন্ট যেটা তৈরি হয়েছে, কোনো পার্টিকুলার গ্রুপই যে তৈরি করছে, বা কোনো বংশ থেকে বারে বারেই সেখানে যে পার্লামেন্টের সদস্য উঠে আসছে, বা কোনো অভিজাত থেকে যে বারে বারে তাদের বংশ পরম্পরায় যেটা উঠে আসছে, ওই ধরনের কনসেপ্ট নেই, যেটা ইউকেতে আমরা দেখতে পাই, সেটা নেই। তো সেখানে আমরা দেখতে পাবো পার্টিসিপেটরি ডেমোক্রেসির আইডিয়াগুলো ওপেন হয়ে যায়। বিউরোক্রেসিরও ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে ডেমোক্রেটাইজেশনের কনসেপ্ট থাকে। মানে বিউরোক্রেসি বা বিউরোক্রেসিস বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে আমলাতন্ত্রীকরণ। যে যারা সরকারি, যারা অফিসার্স আছেন, যারা সরকারি হচ্ছে চাকুরিজীবী আছেন, তাদেরকে আমরা কি দেখতে পাই, তাদেরকে আমরা দেখতে পাই যে মেরিটের ভিত্তিতে তারা সেখানে গিয়ে পৌঁছন, এবং এটা সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যার মেরিট আছে সেই এখানে আসার জন্য উপযুক্ত। যেমন তোমরা চেষ্টা করে যাচ্ছ প্রফেসর হিসেবে উঠে আসার, তো সেটা একটা বিউরোক্রেটিকই পোস্ট। তো আমরা দেখতে পাবো কি যে টিচিংয়ের পোস্ট বাট বিউরোক্রেটিক পোস্ট, তোমরা চেষ্টা করছো তোমাদের নিজেদের মেরিটের ভিত্তিতে এটা কিন্তু এই পোস্টটিকে দখল করার কাজে। এটা ডেমোক্রেটাইজেশনের একটা বড় উদাহরণ। পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যেও এই ধরনের ডেমোক্রেটাইজেশনস থাকে, যে পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে কি থাকে, যে এক তো অনেকগুলো পলিটিক্যাল পার্টিস থাকতে পারে, তো স্বাভাবিকভাবে পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে ওপেন কম্পিটিশন হয়। আর দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলোর ইন্টারনাল এখানে কিন্তু এক প্রকার ডেমোক্রেসি থাকতে পারে তাদের মধ্যে, ঠিক আছে, ইন্টারনাল ডেমোক্রেসি থাকতে পারে তাদের মধ্যে। এটাও হতে পারে, যেমন বামপন্থীরা যে পলিসিটাকে অ্যাডপ্ট করেছে, এটা উল্টো, যদিও বামপন্থীরা যেটা অ্যাডপ্ট করেছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশন, মানে কমপ্লিট ডেমোক্রেসি নয়, কমপ্লিট সেন্ট্রালাইজেশন নয়, তারা দুটোরই মিক্সচার ফর্ম সেখানে তৈরি করেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাবো কি যে কমপ্লিট ডেমোক্রেসি যেখানে তুমি দেখতে পাবে, সেখানে দেখতে পাবে যে ডেমোক্রেটিক পলিটিক্যাল দেখতে পাবে তোমরা, ডেমোক্রেটিক একটা আইডিয়া সেখানে স্ট্যাবলিশ হতে দেখতে পাবে। কীভাবে সেটা দেখতে পাই আমরা, যে সেখানে নির্বাচনের ভিত্তিতে ওখানে চেয়ারম্যান বা তাদের যে সভাপতি আছে তারা নির্বাচিত হন, তাদের যে সেক্রেটারি আছে তারা নির্বাচিত হন, বা বিভিন্ন যে কাজগুলো তাদের আছে পলিটিক্যাল পার্টিসগুলোর, সেই কাজগুলো তাদের নিজেদের মেম্বার্সরা তাদের নিজেদের যোগ্যতার ভিত্তিতে সেগুলো কিন্তু অ্যাচিভ করেন। এমনটা হয় না যে সেখানে বংশ পরম্পরায় কেউ সেগুলো ভোগ করছে, সেই পোস্ট পজিশন ভোগ করছে, না, এটা হয় না। কারণ তাদেরকে যেহেতু ওপেন কম্পিটিশনে মানুষের কাছে এসে ভোট লাভ করতে হয়, মানুষকে কনভিন্স করে যেহেতু তাকে ভোট লাভ করে পাওয়ারে আসতে হয়, ওপেন কম্পিটিশন, স্বাভাবিকভাবেই এখানে ইন্টারনাল সিস্টেমটাকেও ওপেন রাখা হয়। তাদের যে ইন্টারনাল সিস্টেম, সেই ইন্টারনাল সিস্টেমটাকেও ওপেন রাখা হয়, কম্পিটিটিভ রাখা হয়। তো দেখবে যখন এই কম্পিটিটিভনেসটা তাদের মধ্যে হারিয়ে যায়, তখন তাদের নিজেদের অস্তিত্বটাও হারিয়ে যায়। যেমন জওহরলাল নেহরু পাওয়ারে আসার পর থেকে তোমরা দেখেছো যে ইলেকশনস মানে কংগ্রেস দুর্বল হতে শুরু করেছে, কারণ কংগ্রেস বলতে তখন নেহরু, আর নেহরু বলতে কংগ্রেসকে বোঝানো হতো। 1964 পর্যন্ত এটাই হয়ে গেছে, তোমরা জানো এগুলো। 64 থেকে 66 লাল বাহাদুর শাস্ত্রী এসেছিল, কিন্তু তারপরও আমরা দেখতে পাবো যে তিনি
সেই সময় একটা বড় মুখ ছিলেন। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি কি ইন্দিরা গান্ধী এসছে। তো ইন্দিরা গান্ধী যখন এসছে তখনও আমরা দেখেছি যে ওপেন কম্পিটিশন সেখানে ছিল না এক প্রকার। সেখানে এখানে দেখতে পাবো আমরা মোরারজি দেশাই একটা সম্ভাব্য মুখ ছিল কম্পিটিশনের ভিত্তিতে, যে তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। তো যাই হোক, ওপেন কম্পিটিশনের ভিত্তিতে সেটা হয়নি। অনেকেই সেখানে কি করেছিল, ওই কংগ্রেসে যারা সেই সময়কার যারা লিডার্স ছিলেন তারা ওই মোরারজি দেশাইকে এখানে কন্ট্রোলে রাখার জন্য এখানে দুর্বল একজন লিডার্সকে চুজ করেছিলেন। তারা কাকে? না, ইন্দিরা গান্ধীকে। ঠিক আছে, রামমনোহর লোহিয়া যাকে বলেছিলেন গুঙ্গি গুড়িয়া, তো যেটা পরীক্ষা এবার তোমাদের এসেছিল। তো এইরকম এক গুঙ্গি গুড়িয়াকে সেখানে তারা পদে বসিয়েছিল। কাজে বুঝতেই পারছো যে সেখানেও কিন্তু এই ডেমোক্রেসির যে প্র্যাকটিস সেটা কিন্তু ছিল না। পরবর্তীকালে আমরা আরও দেখেছি যে যখন যখন কংগ্রেসের যখন আমরা দেখেছি যে মানে পলিটিক্যাল লিডার্সরা বা সিন্ডিকেট যে গ্রুপস আছে, সেই সিন্ডিকেট গ্রুপ যখন তারা ওই রাষ্ট্রপতির পদপ্রার্থী নিয়ে তারা নিজেদের মতো করে ক্যান্ডিডেটকে যখন দাঁড় করাতে চাইলো, তখন তার বিরুদ্ধে গিয়ে আমরা দেখতে পাবো ইন্দিরা গান্ধী নিজেদের মতো ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে। তার কাছে এটা এখানেও বুঝতে পারছো যে এখানেও একটা নেগেটিভ একটা কম্পিটিশনস এবং একটা ফ্র্যাকশনস তৈরি হলো এখান থেকেও। এটাও দেখতে পাচ্ছি রাজীব গান্ধীর আমলে যখন রাজীব গান্ধী পাওয়ারে আসছে তখন আমরা দেখতে পাবো কি যে তাকে প্রধানমন্ত্রী করা হলো। তার কারণ হচ্ছে যে তিনি ইন্দিরা গান্ধীর ছেলে এবং সিম্প্যাথি ভোটটা বেশি পাওয়া যাবে বলে তখন কিন্তু সেটা করা হয়েছিল। সিম্প্যাথি ভোটটা বেশি আদায় করা যাবে। তো স্বাভাবিকভাবে আমরা দেখি যে সিম্প্যাথি ভোট পেয়েছে, 404টা সিট পেয়েছিল। এখনও পর্যন্ত এতটা মেজরিটি কেউ কখনো পায়নি। এবার এক্সপেক্ট করেছিল বিজেপি হয়তো পাবে, বাট তারা পেলো না। তো দেখতে পাবো আমরা কি যে তাদের মধ্যে এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা তাদের ইন্টারনালি তাদের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা ছিল না, যেটা আলটিমেটলি তাদের কিন্তু একটা লং রানে আজকে কিন্তু ক্ষমতায় ফিরে আসাতে আবার একটা কিন্তু দুর্বলতা তৈরি করে দিয়েছে। অর্থাৎ যেহেতু তারা ডেমোক্রেটিক প্র্যাকটিসটাই দলের ভেতরে হারিয়ে ফেলেছে, যেটা আগে ছিল, যেমন দেখবে সুভাষচন্দ্র বসু একদিকে, তো অন্যদিকে ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, অন্যদিকে দেখবে সব বড় বড় লিডার্সরা। তো ওপেন একটা কম্পিটিশনস ছিল সেখানে, সে সমর্থন করুক না করুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা ওপেন কম্পিটিশন ছিল। তো কংগ্রেসের একটা রেলিভেন্স ছিল, কিন্তু সেই কংগ্রেস হারিয়ে গেল, তার কংগ্রেসের অস্তিত্ব হারিয়ে গেল যখন আমরা দেখতে পাবো যে তাদের ইন্টারনাল ডেমোক্রেসিটা যখন সেখানে ধ্বংস হয়ে গেছে তখন। তো এই বিষয়গুলো আমরা সেখানে নোটিশ করেছি, যেগুলো আমাদেরকে সংকেত দেয় যে এগুলো কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিস নয়। তাদের পলিটিক্সের মধ্যে তাদের ইন্টারনাল ডেমোক্রেসিটা তাদের মধ্যে নেই। এই মুহূর্তে যেমন একটা সবাই বলার যেটা চেষ্টা করে, যেমন পিকে, বিশেষ করে প্রশান্ত কিশোর যেটা বলার চেষ্টা করছে, জানো তোমরা প্রশান্ত কিশোর হচ্ছে ভারতীয় রাজনীতির একজন নাম করা হচ্ছে একজন অ্যানালিস্ট বা নাম করা একজন খেলোয়াড় বলা যেতে পারে, হ্যাঁ, বিশ্লেষক তথা হচ্ছে তিনি ভালো মাপের একজন গেম চেঞ্জার একজন মানুষ বলা যেতে পারে, যে ভালো বেশ বিশ্লেষণ করতে পারেন এবং সেই রকমভাবে দাবা খেলার মতো গুটি সাজাতে পারেন। তো যাই হোক, তারও বিশ্লেষণ হচ্ছে এটাই যে বিজেপির শক্তি হচ্ছে তার অর্গানাইজেশনস, বাট বিজেপির দুর্বলতা হচ্ছে যে সেখানে নরেন্দ্র মোদীকে লিডার হিসেবে এখানে কন্টিনিউ করানোটা, এটা তাদের দুর্বলতা। কেন দুর্বলতা? তার কারণ তাদের কাছে তারা লিডার লিডার তৈরি হতে দিচ্ছে না। এটা তার অভিযোগ যে প্রধানমন্ত্রী বা তাদের নিজেদের আরও বড় লিডার্সরা তারা কিন্তু আর অন্য কাউকে লিডার তৈরি হতে দিচ্ছে না। যেহেতু তারা লিডার তৈরি হতে দিচ্ছে না, স্বাভাবিকভাবে তাদের মধ্যে ওপেন কম্পিটিশনস নেই, বোঝা যাচ্ছে। ওপেন কম্পিটিশন নেই বলেই তো তারা একজনই লিডার্সকে চোখে পড়ছে বারবার। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি কি তার বক্তব্য হচ্ছে এটাই যে বিজেপির দুর্বলতা হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রেখে দেওয়াটা হচ্ছে দুর্বলতা। যে একটা ফেসের উপর বারবার রিলাই করে যখন তুমি নির্বাচনে জয়লাভ করতে আসবে, প্রতিদ্বন্দ্বিতায় আসবে, তখন কিন্তু তার ভালো কাজের সঙ্গে সঙ্গে একটা সময়ের পর খারাপ কাজগুলোও চর্চা হতে শুরু করে। অর্থাৎ তার কিন্তু এখানে যে অ্যান্টি ইনকামবেন্সি আছে, সেই অ্যান্টি ইনকামবেন্সিগুলো কিন্তু সামনে আসতে শুরু করে, এবং সেই অ্যান্টি ইনকামবেন্সিগুলো যখন সামনে এসে যায় এবং তাকে দিয়েই যেহেতু পলিটিক্যাল পুরো অর্গানাইজেশনসটা যেহেতু এগোনোর চেষ্টা করছে, কাজে ওই লিডারের যখন পতন ঘটে তখন পুরো পলিটিক্যাল পার্টিটার পতন ঘটে। তখন আমরা দেখতে পাবো পুরো পলিটিক্যাল পার্টিটার কিন্তু ডেমোক্রেটিক যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়, এবং লং রানে এটাও একটা স্বাভাবিক অবস্থা তৈরি করে দেয় যে সেই পার্টিটা হয়তো আগামী দিনে ওই কংগ্রেসের মতোই হবে। কংগ্রেস যেমন তার হচ্ছে ক্ষমতা হারিয়ে ফেলেছে, তার অন্যতম কারণ তাদের মধ্যে অটোক্রেসি ফাংশনস করতে শুরু করেছিল, তাদের মধ্যে অথরিটারিয়ান লিডার এমার্জ করতে শুরু করেছিল। তো এদেরও কনসেপ্টটা হচ্ছে তাই, যে এদেরও দুর্বলতা হচ্ছে যে বারে বারে নরেন্দ্র মোদীর উপর রিলাই করার ফলে এটা কিন্তু হচ্ছে যে নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে এবার নির্বাচনের লড়াই করা হলো, সেই নরেন্দ্র মোদী দেখা গেল ইলেকশনে খুব একটা বেশি সিট পেল না। যে 400 পারের তারা একটা নারা দিয়েছিল, তারা স্লোগান তুলেছিল, তাদের একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু তারা দেখা গেল যে তাদের গতবার যে মেজরিটিটা ছিল সেটাই তারা লুজ করে গেছে, সেটাইতে তারা আসতে পারেনি, অর্থাৎ সিঙ্গেল মেজরিটি তারা পায়নি। তো এটারও অন্যতম কারণ এখন সবাই বলার চেষ্টা করছে সেই নরেন্দ্র মোদী, কারণ নরেন্দ্র মোদীর নেগেটিভ কাজগুলোও কিন্তু উঠে আসতে শুরু করেছে। মানুষে এগুলো কিন্তু মানে একটা লিডারের প্রতি
10 বছর হয়তো মোহ থাকতে পারে, কিন্তু সেটা তো তারপর একটা নির্দিষ্ট সময় পর তো সেই মোহ তো ভাঙবেই মানুষের। যাই হোক, মানুষের মোহ ভাঙছে, সেই কারণে এটা হচ্ছে। তো এগুলো মাথায় রেখো, একটা পলিটিক্যাল পার্টি, এগুলো একটা পলিটিক্যাল পার্টির মধ্যে যদি ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলো না থাকে, তার ইন্টারনাল ডেমোক্রেসি, তার মধ্যেও যদি ইন্টারনাল ডেমোক্রেসি না থাকে, তাহলে সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। তো যাই হোক, এই কারণে পার্টিসিপেটেড ডেমোক্রেসির এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, যে সেখানেও ডেমোক্রেটিক একটা প্র্যাকটিস থাকবে, যে সকলে যাতে পার্টিসিপেট করতে পারে, নির্বাচন যাতে হয় সেখানে। সি নাম্বার বলছে দেখো, ডিরেক্ট পার্টিসিপেশন অফ সিটিজেন ইন দ্য রেগুলেশনস অফ কি ইনস্টিটিউশনস অফ সোসাইটি। ডিরেক্ট পার্টিসিপেশন অফ সিটিজেন্স, ডিরেক্ট পার্টিসিপেশন অফ সিটিজেন্স ইন দ্য রেগুলেশনস অফ কি ইনস্টিটিউশনস অফ সোসাইটি। হ্যাঁ, যে সমাজের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর নীতি নির্ধারণের ক্ষেত্রে নাগরিকদের একটা প্রত্যক্ষ অংশগ্রহণ, সরাসরি তারা অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, এটাও আমরা দেখতে পাই, নাগরিকরা অংশগ্রহণ করে। পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে বেসিক কনসেপ্টটাই হচ্ছে যে জনগণ পার্টিসিপেট করবে এটা, এবং সেটা সোভরেন আইডিয়াটিকে আরও অনেক বড় করে, পপুলার সোভরেনের আইডিয়াটিকে আরও অনেক বড় করে তোলার জন্য এই পার্টিসিপেটরি ডেমোক্রেসির মতো শব্দগুলোর উপর রিলাই করা হয়। অ্যাকাউন্টেবিলিটি অফ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ এটাও আমরা দেখতে পাই, যখনই পার্টিসিপেটরি হবে তখনই কী হবে, যারা পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, রাজনৈতিক যারা প্রশাসক থাকবে, সেই প্রশাসকদের দায়বদ্ধতাটাকেও সুনিশ্চিত করা যাবে। ঘন ঘন যখন ইলেকশনস হবে, ঘন ঘন যখন লিডার্সদের মধ্যে চেঞ্জ আসবে, মানুষ যখন প্রত্যেকে ঘুরিয়ে ফিরিয়ে যখন সুযোগ পাবে অংশগ্রহণ করার, তখন যারা লিডার্স আছে তারা কিন্তু ভয় পেয়ে কিন্তু কাজ করতে বাধ্য হবে, যে আমি যদি কাজ না করি পরের বার আমাকে মানুষ আর ভোট দেবে না, আমাকে সরিয়ে দেবে। তো স্বাভাবিকভাবে তারা এখানে এক প্রকার ইনডিরেক্টলি দায়বদ্ধ হয়ে যায়, যে আমাকে কাজ করতেই হবে যদি পরের বার ক্ষমতায় জিতে আসতে হয়। তো এটা হচ্ছে পার্টিসিপেটরি ডেমোক্রেসির বৈশিষ্ট্য, কিন্তু সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এটা পার্টিসিপেটরি ডেমোক্রেসির বৈশিষ্ট্য নয়, এটা হবে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, উল্টোটা হবে, এটা মাথায় রেখো। যেটা স্লেটে এসেছে 17 মার্চ 2024, এই কোয়েশ্চেন্সটা আমরা আলোচনা করেছিলাম যখন ইয়ারলি কোয়েশ্চেন্স অ্যানালিসিস করেছি, তো তখন। যাই হোক, একবার দেখে নিও। স্লেট 17 মার্চ 2024 আবার একটা কোয়েশ্চেন এসেছে, দেখো এখানে কি বলছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কি বলেছে? দ্য ওয়ার্ড ডেমোক্রেসি কামস ফ্রম দ্য গ্রিক অ্যান্ড লিটারালি মিনস রুল বাই দ্য পিপল। তো গ্রিক ওয়ার্ড থেকেই তো এসেছিল, তাই না? ডেমোক্রেসি শব্দটি, না কোন শব্দতে? ল্যাটিন, গ্রিক থেকে এসেছিল। ডেমস এবং ক্র্যাটিয়া, তাই তো? ডেমস এবং ক্র্যাটিয়া, আমি এক্সপ্লেনেশন দিইনি এগুলো, যেহেতু এগুলো তোমাদের আগেও বলেছি, ক্লাসেই বলেছি। ডেমস এবং ক্র্যাটিয়া, ডেমস মানে জনগণ আর ক্র্যাটিয়া মানে হচ্ছে শাসন, তাহলে জনগণের শাসনকে বোঝানো হয়েছে। তো গ্রিক ওয়ার্ড, ঠিক আছে, যেহেতু ডেমোক্রেসির প্রথম প্র্যাকটিসটাই আমরা সেখানে দেখেছি বড় করে, গ্রিসে দেখেছি, এথেন্সে দেখেছি, এথেন্স নামক সিটি স্টেটসে আমরা দেখেছি। বি নাম্বার কি বলছে? দ্য আইডিয়া, তাহলে ওটা ঠিক। বি নাম্বার কি বলছে? দ্য আইডিয়া অফ দ্য রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ টাইড আপ উইথ দ্য মডার্ন কনসেপ্ট অফ ডেমোক্রেসি। যে হ্যাঁ, মানুষের যে অধিকারের যে কনসেপ্টটা, এটাও আমরা দেখতে পাবো কি, যে এই আধুনিক যে গণতন্ত্রের যে ধারণা, সেখানেই জন্ম লাভ করেছে। আগে কিন্তু এই অধিকারের কনসেপ্টগুলো ছিল না। আগে যারা ওই শুধুমাত্র নাগরিক বলে কনসিডার হতো তারাই হতো, কিন্তু এখন সবাই নাগরিক, সকলেরই ভোটাধিকার আছে। এখন আর নাগরিক হওয়ার জন্য বিশেষ কোনো শর্তের প্রয়োজন পড়ে না। সাধারণভাবে তুমি এই ভূখণ্ডে জন্মগ্রহণ করলেই তুমি নাগরিক। এখানে তুমি এখন তোমার বুদ্ধি থাক আর না থাক, তোমার কাছে সম্পত্তি থাক আর না থাক, তুমি পুরুষ হও কিংবা মহিলা হও, তুমি বয়স্ক হও কিংবা ইয়াং হও, তোমার কিন্তু ভোটাধিকার আছে। কাজে ভোটাধিকার আছে মানে সেটা গণতন্ত্র মানে সেখানে ন্যাচারালি সেখানে বিভিন্ন রাইটসের কথা বলা হয়েছে। তো এগুলো আমরা মডার্ন ডেমোক্রেসি, এগুলো একটা স্বাভাবিক হিসেবে এগুলো থেকে দেখছি। বি নাম্বারটাও ঠিক। সি নাম্বার কি বলছে? পিরিয়ডিক ইলেকশনস আর দ্য লাইফ ব্লাড অফ ডেমোক্রেসি। হ্যাঁ, লাইফ ব্লাড কেন? মানে হচ্ছে রক্ত সঞ্চালন বলতে পারো, যে ডেমোক্রেসির মধ্যে রক্ত সঞ্চালন যদি বোঝায়, যেমন বডির মধ্যে আমাদের রক্ত সঞ্চালন হয়, ফলে আমাদের বডির মধ্যে কি থাকে? বডির একটা ব্যালেন্স বজায় থাকে। হ্যাঁ, রক্ত সঞ্চালন যখন বন্ধ হয়ে যায় তখন কি হয়? বডির সঞ্চালনটা, ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। যেমন ধরবে অনেক সময় আমাদের পা ঝিঝি ধরে, কি বলো তোমরা এটাকে? আমরা অনেকে শেকল বাঁধা, অনেকে বলে ঝিঝি ধরা, অনেকে বলে কি বলে এটাকে, আপোষ, এই টাইপ কিছু একটা শব্দ, এরকম অনেক রকমের শব্দ ব্যবহার করে। তোমরা কি শব্দ ব্যবহার করো? তো এই যে যখন দেখবে যে রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায়, অনেকক্ষণ কোথাও বসে থাকলে এই জিনিসটা বিশেষ করে হয়। হ্যাঁ, অনেকের মাথাও দেখবে ঝিঝি ধরে যায়, যে এখন শুয়ে আছে অনেক রকমভাবে, অনেকক্ষণ ধরে এমনভাবে শুয়ে আছে যে সেখানে তার ভেনগুলো থেকে রক্ত পাস করতে পারছে না, ভেনগুলো দিয়ে রক্ত পাস করতে পারছে না, ব্লাড পাস করতে পারছে না, ফলে ঝিঝি ধরে। যাই হোক, তো ফলে কি হয়? পার্টিকুলার অর্গানটা আমরা দেখতে পাবো কি, যে অকেজো হয়ে যায়, কাজ করে না প্রপারলি। তো একই রকমভাবে আমরা দেখতে পাবো যে ইলেকশন যখন দেশের মধ্যে হয় না, তখন কি হয়? ডেমোক্রেসি বিকল হয়ে যায়। কেন? কারণ ডেমোক্রেসি 5 বছর অন্তর বা যেই টাইম পিরিয়ড সেখানে ডিসাইড করা হয়েছে, আমেরিকাতে যেমন 4 বছর 2 বছর, আমাদের দেশে যেমন 5 বছর 2 বছরের কনসেপ্ট রয়েছে। তো এটা যখন বন্ধ হয়ে যায় তখন কি হয়? যখন বন্ধ হয়ে যায় তখন আমরা দেখতে পাবো
যে পুরো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো ভেঙে পড়তে শুরু করে, তারা অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তারা ফাংশনস করতে পারে না প্রপারলি। এটা আমরা দেখতে পাই, হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে পাই। তো ওটাই এখানে বোঝানো হচ্ছে। তাহলে এবিসিটা এখানে ঠিক। ডি নাম্বারটা কেন ভুল দেখে নাও। কনসলিডেশনস অ্যান্ড ডিপিনিং অফ ডেমোক্রেসি টেক্স প্লেস ভেরি ন্যাচারালি ওয়ান্স ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আর ইমপ্ল্যান্টেড। না, এটা হয় না, এটা হয় না। কনসলিডেশন মানে কি? একীকরণ বা কেন্দ্রীকরণ যেটাকে বলতে পারো। তারপরে বলেছে ডিপিনিং। ডিপিনিং মানে কি? গভীরে যাওয়া। তো গণতন্ত্র কি হয়? গণতন্ত্র একীকরণ হয় বা শক্তিশালী হয় বা গভীরে গিয়ে পৌঁছয়। এটা কখন? বলছে ন্যাচারালি হয়, যখন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো যখন ইমপ্ল্যান্টেড হয়ে যায়। না, সবসময় যে গণতান্ত্রিক ইনস্টিটিউশনসগুলো, যেমন ধরে নাও গণতান্ত্রিক ইনস্টিটিউশন হচ্ছে যেমন পার্লামেন্ট, গণতান্ত্রিক ইনস্টিটিউশনস হচ্ছে যেমন ধরে নাও যে বিধানসভা, গণতান্ত্রিক ইনস্টিটিউশন যেমন ধরে নাও আমাদের এখানে কি মিউনিসিপ্যালিটি, যে এগুলো একবার তুমি প্রতিষ্ঠা করে দিলেই যে সেখানে যে বা সরকার নির্বাচন হয়েছে সরকারের, তো এগুলো একবার যে সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে মানে যে সেটা অটোমেটিক হবে তা কিন্তু নয়। তাহলে তো মানে উদাহরণের বড় একটা উদাহরণ হচ্ছে যে দেশে আমাদের এমার্জেন্সি লাগু হয়েছিল, তাই না? 1974-এ যখন এমার্জেন্সি লাগু হলো তখন আমরা কি দেখলাম? আমরা এটাই দেখলাম যে আমাদের দেশে এটাই আমরা দেখলাম যে একবার ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এস্টাবলিশ হওয়া তার মানে এটা নয় যে সেটা আরও বেশি করে গণতন্ত্রকে শক্তিশালী করার দিকে এগোবে। না, লিডার্স অনেক সময় কি হয়, ইনস্টিটিউশনের ঊর্ধ্বে উঠে যায়। লিডার্স অনেক সময় তার ক্যারিসমেটিক লিডারশিপ নিয়ে যখন উঠে আসে তখন আমরা দেখতে পাবো কি যে সে তখন ইনস্টিটিউশনসগুলোকে উইক করে দেয়, দুর্বল করে দেয়। যেমন ইন্দিরা গান্ধীর পিরিয়ডে হয়েছিল যে পার্লামেন্টকে উইক করে দিয়েছে, প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে দিয়েছে, পার্লামেন্টকে দুর্বল করে দিয়েছে। বিচার ব্যবস্থাকে সেখানে দেখবে তিনি যে সিনিয়রিটির ভিত্তিতে যে ট্র্যাডিশনাল একটা ওয়ে ছিল যে সিনিয়রিটির ভিত্তিতে সেখানে যে বিচারকদের রিক্রুটমেন্ট হবে, সেখানে তিনি সেই সিস্টেমকে ব্রেক করেছেন। এই যে এগুলো করেছে, এগুলো কি মানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোর যে সাধারণ যে ফিচার্সগুলো, লিডার তার নিজের পাওয়ার দিয়ে কি করেছে, তার যে মেজরিটির পাওয়ার তার কাছে রয়েছে, সেই পাওয়ার দিয়ে এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো ধ্বংসও করে দেয়। কাজেই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনস তো কখনো গণতন্ত্রকে শক্তিশালী করবে না, এবং আমরা দেখেছি এমার্জেন্সি পিরিয়ডে এই জিনিসগুলোই তো উঠে এসেছে। তো স্বাভাবিকভাবে আমাদের গণতন্ত্র যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সে তার প্রমাণটা হচ্ছে এটাই যে যখন আমাদের ওই ইন্দিরা গান্ধীর মারা যাওয়ার পর, বা ইন্দিরা গান্ধী মারা যাওয়ার বলবো না, যা এমার্জেন্সির পরই যখন দেখতে পাবো আমরা যে মানুষ আর কংগ্রেসের উপরে ভরসা রাখতে পারলো না, তারা ছোট ছোট পলিটিক্যাল পার্টিসগুলোর উপর ভরসা করলো। তার কারণ কংগ্রেসকে ভোট দিয়ে তাদের নিজেদের ইন্টারেস্ট ফুলফিল হয়নি, তাই তারা ছোট পলিটিক্যাল পার্টিগুলোকে ভোট দিয়ে 1977-এ তারা একটা কংগ্রেসের যেই মোরারজি দেশাইয়ের নেতৃত্বে একটা জনতা পার্টির একটা জনতা কোয়ালিশন তৈরি করলো এবং তাদের মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী সেখানে করলো। এটাই বার্তা দেয় এটাই যে একবার ইনস্টিটিউশন ইমপ্ল্যান্টেড হয়ে যাওয়ার অর্থ এই নয় যে সেটা গণতন্ত্রকে শক্তিশালী করবে। না, গণতন্ত্র অনেক সময় লিডার সেখানে অনেক সময় ইনস্টিটিউশনের থেকেও অনেক বেশি বড় রকমভাবে উঠে আসতে পারে এবং সেই ইনস্টিটিউশনগুলোকে দুর্বল করে দিয়ে গণতন্ত্রকে দুর্বল করে দেয়। তো কাজেই এখানে যে গভীরে নিয়ে যায় গণতন্ত্রকে, শক্তিশালী করে গণতন্ত্রকে, কনসলিডেট করে গণতন্ত্রকে, এই সমস্ত এগুলো ভুল প্রমাণিত হয় সেই সময়। তো যাই হোক, এটার মধ্যে এই কারণে কি করা হয় না, চেকস অ্যান্ড ব্যালেন্সটা বজায় রাখতে হয়। চেকস অ্যান্ড ব্যালেন্সটা বজায় রাখতে হয়, বারবার সেখানে কি করতে হয়, ইনস্টিটিউশনসগুলোর মধ্যে বারবার রিফর্মস নিয়ে আসতে হয়, যাতে ইনস্টিটিউশনসগুলো দুর্বলতা না নিয়ে লিডার সেখানে শক্তিশালী না হয়ে যায়। তো এই কারণে বারবার কি করতে হয়, এই ইনস্টিটিউশনসগুলোকে মলিন করার প্রয়োজন পড়ে। মলিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন পড়ে, তাদের মধ্যে রিফর্মস নিয়ে আসার প্রয়োজন পড়ে। কিন্তু যখনই এগুলো বন্ধ হয়ে যায় তখনই দেখতে পাবো লিডারশিপ তখন অনেক বড় করে উঠে আসে। যেমন কংগ্রেসের মধ্যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা ছিল না বলে আজকে পার্লামেন্ট আমাদের দুর্বল ছিল, আর পার্লামেন্ট দুর্বল ছিল বলে আজকে অনেক এতগুলো দুর্নীতি উঠে এসেছে, বা আমাদের সরকার দুর্বল ছিল বলে এতগুলো দুর্নীতি, 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, কত বড় বড় সব কেলেঙ্কারি সেখানে উঠে এসেছিল। এবং ফাইনালি আমরা দেখতে পাবো যে বড় সেখানে মাস মুভমেন্ট হলো, এবং মাস মুভমেন্টের রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাবো যে 2014 সালে একটা কি সরকার বদল ঘটলো। এবং যখন প্রধানমন্ত্রী নতুন করে নির্বাচন হলো, মানে ওই লোকসভার যখন নির্বাচন হলো, প্রধানমন্ত্রীর নির্বাচন হয় না আমাদের এখানে এমপির নির্বাচন হয়। তো এমপির যখন নির্বাচন হলো, তারপর যখন প্রধানমন্ত্রী তার মধ্যে থেকে কেউ হচ্ছে, তখন আমরা দেখতে পাবো সেই ফেসটা হচ্ছে কিন্তু স্ট্রং একটা ফেস হিসেবে দাঁড়িয়ে গেল, এবং তিনি এখনও স্ট্রংই আছেন, কিছুটা দুর্বল হয়ে গেছেন। তো এগুলো বার্তা দেয় এটাই যে গণতন্ত্রকে দুর্বল সেগুলো কিন্তু করে দিতে পারে। যাই হোক, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। 5 নম্বর কনসেপ্টে চোখ রাখো। 5 নম্বর কনসেপ্ট কি বলছে, দ্য কনসেপ্ট অফ কনসোসিয়েশনাল ডেমোক্রেসি ওয়াজ দ্য কন্ট্রিবিউশনস অফ। এটা তো এক্ষুনি দেখলে অ্যারেন লিসপার্ট বারবার এগুলো পরীক্ষায় জানতে চাইছে, ভালো করে ধ্যান দেবে। এর আগেটা কোথায় এসেছিল, এর আগেটা এসেছিল হিমাচল প্রদেশে 2017 সালে। আর তারপরেরটা কোথায় এসছে, তারপরেরটা এসেছে এখানে আমরা স্লেটে এসেছে, মানে নর্থ ইস্টের পরীক্ষাতে এসেছে, 2024 সালে এসেছে। বুঝতেই পারছো, ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস জিজ্ঞেস করছে। তারপরে দেখো 6 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং রিগার্ডেড ডেমোক্রেসি অ্যাজ দ্য মেজরিটি অফ টিরানি।
বিহারের পিজিটি 2023-এ এসেছে, তোমাদের এটা সলভ করিয়েছিলাম বা তোমাদের বলেছিলাম সলভ করতে, তোমাদের অনেকে তোমরা সলভ করেছো, তো ফলে কমন পেয়েছো, দেখেছো। এবার আমাদের এবারই পরীক্ষায় এসে গেছে এটা 2024 সালে যে জুনে যে কিছুদিন আগে 18 তারিখে পরীক্ষা হলো, সেখানে এই প্রশ্নটা এসেছে। তো এখানে তোমরা অনেকে ভুল করে এসেছো, আবার যারা সলভ করনি তারা ভুল করে এসেছো। যেমন সেখানে দুটো নাম ছিল, একটা নাম ছিল অ্যালেক্সিস দে টকভিল আর একটা নাম ছিল হচ্ছে জন স্টুয়ার্ট মিল। তোমরা অনেকে জন স্টুয়ার্ট মিল করেছো, বাট জন স্টুয়ার্ট মিল এই আইডিয়াটি ধার করেছিলেন টকভিলের কাছ থেকে। ঠিক আছে, ডেমোক্রেসি ইন আমেরিকা বলে তিনি একটা বই লিখেছিলেন। তিনি বিশেষ করে ওই প্যারিসের সঙ্গে মানে ফ্রান্সের সঙ্গে আমেরিকার যে ডেমোক্রেসি তার একটা কম্পারেটিভ স্টাডি করেছিলেন। তো সেখানেই তিনি দেখেছিলেন যে সেখানে মেজরিটিদের এক প্রকার টিরানি চলছে এবং মাইনরিটিদের সেখানকে এক্সপ্লয়েট করা হচ্ছে। তো সেই আইডিয়াটিকে জন স্টুয়ার্ট মিল পরবর্তীকালে তার যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বলে যে বইটি আছে সেখানে তিনি কিন্তু সেটাকে তুলে ধরেছিলেন। তো কাজেই কোথাও কোথাও দেখলাম আমরা এটাকে যখন এক্সপ্লেনেশন দিচ্ছিলাম, তোমাদের আনসার কি যখন দিয়েছিলাম তখন বলেছিলাম যে এটা কোথাও এসেছে এইরকমভাবে যেখানে দুটো নাম আছে সেখানে দুটোকেই তারা ঠিক নিয়েছে। যদি বোথ অপশান আছে তো বোথ, যদি দেখছে যে দুটোই নাম আছে কিন্তু যে কোনো একটাকে চুজ করতে হবে তখন তারা টকভিলটাকে চুজ করেছে। কেন? কারণ টকভিলের কাছ থেকেই যেহেতু আইডিয়াটা জন স্টুয়ার্ট মিল ধার করেছিলেন, কাজে জন স্টুয়ার্ট মিল হবে না, টকভিল হবে সঠিক উত্তর। তো এটা আমরা এখানে দেখতে পাবো, আলোচনা করেছি এটা আমরা। জম্মু কাশ্মীর 2022-এ এসেছে, দেখে নাও কি বলছে। হু অ্যামং দ্য ফলোইং অ্যাডভোকেটেড পার্টিলেস ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। এটা একাধিকবার চর্চা করেছি আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল থট পড়তে গিয়ে, এবং সেখানে আমরা এই প্রশ্নটি পড়তে গিয়ে দুটো নাম পেয়েছি। একটা নাম পেয়েছি জয়প্রকাশ নারায়ণ আর একটা নাম পেয়েছিলাম আমরা এম.এন. রয়। মনে করতে পারছো নিশ্চয়ই। কে আগে দিয়েছিলেন এই আইডিয়াটি? কি বলেছিলাম? এম.এন. রয়। তো এম.এন. রয় এই আইডিয়াটি আগে দিয়েছিলেন। তারপরে জয়প্রকাশ নারায়ণ 1977-এর দিকে এসে তিনি এই আইডিয়াগুলোকে অনেক প্রসিদ্ধ করেছিলেন, 75-এর দিকে এসে। ঠিক আছে, 75 না, তার একটু আগে করেছিলেন। পরবর্তীকালে তো তিনি নিজেই সব ওই সোশ্যাল মুভমেন্টে নেমে পড়লেন, তাই না? তো যাই হোক, এটা আমরা দেখতে পাবো 1970-এর ডিকেটসে তিনি এই আইডিয়াটিকে তখন এটা আবার তিনি নিজে প্রচার করতে শুরু করেছিলেন যে পার্টিলেস ডেমোক্রেসি, যে পার্টিগুলো কী করে আলটিমেটলি পার্টিগুলো নিজেদের মতো করে একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছে, নিজেদের একটা এন্টিটি বানিয়ে নিয়েছে। তো সেই এন্টিটি বানিয়ে নিয়ে তারা আলটিমেটলি কী করছে, জনগণের যে স্বাধীনতা, জনগণের যে ডেভেলপমেন্টস সেটাকে তারা আটকে দিয়েছে, এবং সেটা ডেভেলপমেন্টস তারা করছে শুধু নিজের মতো করে। তো এটা কখনো কিন্তু ডেমোক্রেসির কিন্তু ভিশন নয়, এটা ডেমোক্রেসির কখনো কোনো ফিচার্স নয়। তো যাই হোক, ইন্দিরা গান্ধীর যে শাসন ছিল সেই শাসনকে তিনি সেই সময় চাক্ষুষ করেছিলেন এবং তারই বিরুদ্ধে গিয়ে তিনি এই আইডিয়াগুলোকে প্রমোট করেছিলেন যে পার্টিলেস ডেমোক্রেসি প্রমোট করতে হবে। তার কারণ যে পার্টিকে তারা নিজেরা সঞ্চালিত করেছেন, শক্তিশালী করেছেন, সেই পার্টি এইরকম আমাদের ডেমোক্রেসির কিন্তু ক্ষতি করছে। তো কাজেই এটা শুধু আমাদের দেশের কংগ্রেসের মধ্যে এই প্রবলেমটা ছিল না, সমস্ত পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে ছিল, বাট তিনি চাক্ষুষ করেছেন এটা কংগ্রেসের সেই উত্থান এবং পতনের মধ্য দিয়ে। এটা আমরা দেখতে পাবো। এম.এন. রয় এই কথাটি বলেছিলেন কেন? এম.এন. রয় কথাটি বলেছিলেন, তিনি ছিলেন যেহেতু বামপন্থী লিডার ছিলেন, তিনিও এই কথাটি আমাদের সামনে উপস্থিত করেছিলেন বেসিক্যালি যে পার্টিতন্ত্র যে আলটিমেটলি কী ধরনের ক্ষতি করছে, যে সোশ্যালিজমের, ঠিক আছে, মার্কসিজমের সোশ্যালিজমের যেভাবে ক্ষতি করছে, তো সেই ক্ষতি থেকে তাদেরকে রক্ষা করার জন্য বা তাদেরকে বের করার জন্য তিনি এই ধরনের একটা আইডিয়া দিয়েছিলেন। কেন? তার কারণ আমরা দেখতে পাবো যে কমিউনিস্ট পার্টিকে কার্ল মার্ক্সই হয়তো শুরুটা করেছিলেন। কার্ল মার্ক্সই বলেছিলেন একটি পার্টির উপর ভরসা করতে হবে। তো সেই পার্টি কী হবে না, কমিউনিস্ট পার্টি হবে। তাই কমিউনিস্ট পার্টি এখানে প্রলেতারিয়েতদের হচ্ছে এখানে একটা সংগঠন হবে, একটাই পলিটিক্যাল পার্টি থাকবে, এই কথাটা বলেছিলেন। এবার এটা নিয়ে একটা ডিবেট আছে যে তিনি কি পার্টির কথা অবশ্যই বলেছিলেন, কিন্তু তিনি কি এটা কি নিশ্চিত করেছিলেন নিজের থেকেই যে পার্টি সমস্ত ক্ষমতা হোল্ড করবে? হ্যাঁ, পার্টি সমস্ত ক্ষমতা হোল্ড করবে এবং কোনো রকমভাবে পার্টির বিরুদ্ধে যাওয়া যাবে না, এটা নিয়ে একটা ডিবেট আছে। কিন্তু তার বাইরে যদি আমরা বেরিয়ে আসি, আমরা দেখতে পাবো যে হ্যাঁ, তিনি যখন অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে যখন সমর্থন করছেন না, তখন মোটামুটিভাবে ধরেই নেব আমরা যে তিনি এটা ভালো করেই জানতেন যে, এবং তিনি স্বীকারও করেছেন যে, তিনি কার্ল মার্ক্স স্বীকারও করেছেন যে অন্য পলিটিক্যাল পার্টির মধ্যে যদি কম্পিটিশন হয় তাহলে সেটা ওই লিবারালিজমের দিকেই চলে যাবে। তো কাজেই একটাই পলিটিক্যাল পার্টির উপর ভরসা করতে হবে। এবং তিনি এই ধরনের কথা যখন বলেছেন তখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কোথাও অথরিটারিয়ানিজমের যে ভাবনা সেটা কিন্তু কার্ল মার্ক্সের মধ্যে ছিল, অথরিটারিয়ানিজমের ভাবনা। তো সেই কারণে এবং ফাইনালি এটা যখন আমরা দেখতে পাবো যে সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টি তার যে শাসন, সেই শাসনের মধ্য দিয়ে যখন আমরা দেখতে পাবো আলটিমেটলি কী হচ্ছে, যে একটা বলা যেতে পারে যে হোমোজেনাইজেশনস যখন হচ্ছে, একীকরণের যখন একটা কনসেপ্ট গড়ে উঠছে, তখন তিনি সেটার বিরোধিতা করেছিলেন। কখন বিরোধিতা করলেন না, তখন যাকে বিশেষ করে যখন দল থেকে বের করে দেওয়া হলো 1926-এর পর, যখন তাকে দল থেকে বের করে দেওয়া হলো, স্ট্যালিন যখন তাকে দল থেকে বের করে দিলেন, তখন তিনি জেলে বসে এই রিফর্মসগুলো নিয়ে আসার চেষ্টা করেছিলেন। তখনই তিনি বসে সেখানে কি করেছিলেন,
না, জেলে বসে তখন জেলে প্রিজন প্রিজন ম্যানুস্ক্রিপ্ট লিখেছিলেন, তাই তো? এম এন রয় প্রিজন নোটবুক লিখেছিলেন, হচ্ছে গ্রামসি প্রিজন ম্যানুস্ক্রিপ্ট লিখেছিলেন সেখানে আমাদের এম এন রয়। তো এম এন রয় জেলে বসেই তখন এই আইডিয়াগুলো তখন কিন্তু তিনি দিয়েছিলেন, এগুলো আমরা দেখতে পাবো। তো র্যাডিক্যাল হিউম্যানিজমের যে ধারণা, তার ধারণাগুলোর মধ্যে এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু জড়িত আছে। তো এগুলো ভালো করে, হ্যাঁ, প্রিজন ডায়েরি বলে আর একটা আছে, ওটার নামটাকে, প্রিজন ডায়েরিটা কার? হ্যাঁ, না না, প্রিজন নোটবুক হচ্ছে গ্রামসি। প্রিজন নোটবুক হচ্ছে গ্রামসি, প্রিজন ডায়েরিটাকে প্রিজন ডায়েরি জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ, রাইট, জয়প্রকাশ নারায়ণ। আর এম এন রায় হচ্ছে প্রিজন ম্যানুস্ক্রিপ্ট। তো এই তিনটে নাম ভালো করে মনে রাখবে, কনফিউশন যেন না হয় বারবার, বিশেষ করে গ্রামসির বইটার নাম বারবার জিজ্ঞেস করে, ঠিক আছে, একাধিকবার। 8 নম্বর দেখো, 8 নম্বর কি বলেছে এখানে? 8 নম্বর বলছে ইন লিবারাল ডেমোক্রেসি হুইচ ইজ নট দ্য ফাংশনস অফ আ পলিটিক্যাল পার্টি। ইন লিবারাল ডেমোক্রেসি, উদার গণতন্ত্রে, কোনটা বলছে কি, যে রাজনৈতিক দলের কোনটা কাজ নয়। তো রাজনৈতিক দলের কাজটা কি? যেমন হচ্ছে ইন্টারেস্ট এগ্রিগেশনস হচ্ছে তার কাজ। ইন্টারেস্ট এগ্রিগেশনসের এখানে একটু ছোট্ট করে ডেফিনেশন দিয়ে দিয়েছি আমি, যে কি বলছে, যে কম্বাইনিং ভেরিয়াস ইন্টারেস্ট অ্যান্ড ডিমান্ডস অফ পাবলিক ইনটু আ কোহেসিভ সেট অফ পলিসিস অর প্ল্যাটফর্মস। এটা বোঝাতে চাইছে, অর্থাৎ অনেকগুলো যে স্বার্থ আছে, বিভিন্ন গ্রুপের স্বার্থ হতে পারে, বিভিন্ন ব্যক্তির স্বার্থ হতে পারে, সেগুলোকে তারা কম্বাইন করার কাজ করে, একজোট করার কাজ করে। এটাকে বলা হচ্ছে কি ইন্টারেস্ট এগ্রিগেশনস। তো এটা তো পলিটিক্যাল পার্টির কাজ। আমরা দেখতে পাবো যে যেমন বিজেপিকে যদি এখন নিয়ে নাও, তো বিজেপিকে শুধুমাত্র কি ব্রাহ্মণরা ভোট দিয়েছে? না, তাকে এসসিরাও ভোট দিয়েছে, তাকে এসটিরাও ভোট দিয়েছে, তাকে দলিতরাও ভোট দিয়েছে, ওবিসিরাও ভোট দিয়েছে, তাকে আরও বিভিন্ন যে সেকশনস আছে, সেগমেন্টস আছে আমাদের সোসাইটির, তাই সেই ছোটো ছোটো সেগমেন্টসগুলোও তাদেরকে ভোট দিয়েছে। তো পলিটিক্যাল পার্টিজের কাজটাই হচ্ছে তাই। একটা পলিটিক্যাল পার্টি যে শুধুমাত্র কিন্তু একটাই গ্রুপ ভোট দেবে, একটাই শুধুমাত্র একটা কি বলবো সেগমেন্ট ভোট দেবে তা কিন্তু নয়, অনেকগুলো সেগমেন্ট সেখানে ভোট দিতে পারে, বা তাদের যেহেতু তারা তাদের সকলেরই স্বার্থকে সেখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, তো এটা তাদের মুখ্য কাজ বলা যেতে পারে। সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলছে অর্গানাইজ দ্য ইলেকটোরেট। অর্গানাইজ দ্য ইলেকটোরেট, ইলেকটোরেট মানে হচ্ছে যারা ভোট দেয়, ভোটার যারা, তাদেরকে ইলেকটোরেট বলা হচ্ছে। তো ভোটারদেরকে কি করে? অর্গানাইজ করে, সংগঠিত করে, ভোটারদেরকে সংগঠিত করে। সংগঠিত করার অর্থ হচ্ছে যে তাদেরকে এক জায়গায় জমায়েত করে তাদের মধ্যে একটা ভাবনা হয়তো পুশ করে দেয়, আইডিয়া পুশ করে দেয়, তাদেরকে বিরোধীদের সম্পর্কে হয়তো সেখানে তা বিরোধীদের ভুল পলিসি সম্পর্কে তাদেরকে সচেতন করা হয়, ঠিক আছে, তাদের মধ্যে একটা তাদের নিজেদের মতো করে যে ডিমান্ডসগুলো আছে সেই ডিমান্ডসগুলোকে ফুলফিল বা সেখানে তাদের মধ্যে আরও বেশি করে পুশ করার জন্য তাদেরকে এক জায়গায় নিয়ে এসে তাদের মধ্যে সেই ডিমান্ডগুলোকে আরও উজ্জ্বলিত করা হয়, বলতে পারো যে তাদেরকে সেগুলো ইগনাইট করা হয়। এগুলো আমরা দেখতে পাবো যে এগুলো তারা করে। পলিটিক্যাল রিক্রুটমেন্টও তারা করে, যে পলিটিক্যাল রিক্রুটমেন্ট মানে হচ্ছে যে পলিটিক্যাল যে বিভিন্ন পোস্টগুলোতে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে তাদের নিজেদের দলের যে বিভিন্ন মেম্বার্স আছে সেই মেম্বার্সদেরকে সেই পোস্টগুলোতে বসায়। তো সেখানে কাউকে প্রেসিডেন্ট, সেখানে কাউকে সেখানে সেক্রেটারি, সেখানে কাউকে সেখানে যুব সভাপতি, সেখানে কাউকে মহিলা সভাপতি, বিভিন্ন ধরনের পোস্ট পজিশনে তারা এগুলো তাদেরকে রিক্রুট করে থাকে, এগুলো আমরা জানি। কিন্তু লবিংটা তাদের কাজ নয়, লবিংটা হচ্ছে ইন্টারেস্ট গ্রুপসের কাজ। পলিটিক্যাল পার্টি ইন্টারেস্ট গ্রুপস নয়, পলিটিক্যাল পার্টিকে ইটসেলফ ইন্টারেস্ট গ্রুপসগুলো এসে কিন্তু লবিং করে তাদের সাথে, কিন্তু লবিংটা তাদের কাজ নয়। লবিংটা কার কাজ? ইন্টারেস্ট গ্রুপসদের কাজ, যেমন যাদের স্বার্থ সুরক্ষিত করার একটা জায়গা আছে। ইটসেলফ এরা অন্যের স্বার্থকে কি করে? পূরণ করার চেষ্টা করে, এরা অন্যের স্বার্থকে পূরণ করার চেষ্টা করে, ঠিক আছে। তো কাজে এরা লবিংয়ের কাজটা এরা করে না। লবিংয়ের কাজটা তাহলে কার? লবিংয়ের কাজটা হচ্ছে ইন্টারেস্ট গ্রুপস যেগুলো আছে বা প্রেশার গ্রুপস যেগুলো আছে, যেমন স্টুডেন্ট উইং যেগুলো আছে, অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনস যেমন আছে, যেমন বলতে পারো ফার্মার্স অর্গানাইজেশনস যেগুলো আছে বলতে পারো, প্রফেসরসদের অর্গানাইজেশনস আছে, টিচার্সদের অর্গানাইজেশনস ইন জেনারেল আছে, তারপর ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স আছে, ঠিক আছে। এই বিভিন্ন যে গ্রুপসগুলো আছে, বিভিন্ন এনজিওসগুলো আছে, এনভায়রনমেন্টাল, হ্যান্ডিক্যাপ বিভিন্ন ধরনের গ্রুপস আছে, হ্যাঁ, এখন তো দেখবে থার্ড জেন্ডারদের বিভিন্ন গ্রুপস তৈরি হচ্ছে, বিভিন্ন গ্রুপসগুলোকে বলা হয় কি, এদেরকে ইন্টারেস্ট গ্রুপস বা প্রেশার গ্রুপস হিসেবে কনসিডার করা হয়। বাট পলিটিক্যাল পার্টি সেখানে কিন্তু ইন্টারেস্ট গ্রুপসের মধ্যে পড়ে না, তারা ইটসেলফ এই ইন্টারেস্টগুলোকে পূরণ করার চেষ্টা করে। তো কাজেই এই লবিংয়ের কাজটা হচ্ছে কিন্তু ইন্টারেস্ট গ্রুপসের কাজ, তারা লবি করার চেষ্টা করে, সরকারের সাথে তারা লবি করার চেষ্টা করে, এবং সরকারের সঙ্গে তারা মানে সেকেন্ডারিলি করে, প্রাইমারিলি তারা বলা যেতে পারে অনেক সময় কি যে রাজনৈতিক দলের সাথেও করে। বাট এটা ওদের কাজ নয়, পলিটিক্যাল পার্টিজের কাজ নয়, এটা কিন্তু ইন্টারেস্ট গ্রুপসগুলোর কাজ।
তো যাই হোক, তারপরেও আমরা খুব মোস্টলি অ্যাকসেপ্টেড এখানে হবে সেটা হচ্ছে সরকারের সাথে তারা লবি করে। তো এগুলো আমরা এখানে দেখতে পাবো। যাই হোক, এটা হচ্ছে এই কারণে প্রথম তিনটে ঠিক, পরেরটা হচ্ছে ভুল। এটা কিন্তু ধরাটা একটু ডিফিকাল্ট, বাট এখানে ভালো করে ধ্যান দেবে, ঠিক আছে। লবি করাটা তাদের কাজ নয়, ঠিক আছে। যারা লবি করছে তাদের ইন্টারেস্টগুলোকে ফুলফিল করানোটা হচ্ছে তাদের কাজ বলতে পারো, সরকারে যদি তারা পৌঁছায় তো। 9 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? 9 নম্বর কোয়েশ্চেন্স বলছে আইডেন্টিফাই দ্য রং পেয়ার্স অফ মডেল অফ ডেমোক্রেসি অ্যান্ড ইটস সাপোর্টার থিঙ্কার। তো সোশ্যাল ডেমোক্রেসি টকভিল বলেছেন, এটা পরে বলবো তোমাদের এগুলো। পলিটিক্যাল ডেমোক্রেসি এডওয়ার্ড শিল বলেছেন। এগুলো মুখস্থ করে নাও এক প্রকার, আবার আসবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো সব। ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি এটা রং, কেন রং? কারণ ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি আমরা জন স্টুয়ার্ট মিলকে পড়েছি। ডেভেলপমেন্টাল ডেমোক্রেসিতে আমরা জন স্টুয়ার্ট মিলকে পড়েছি। ডেভেলপমেন্টাল ডেমোক্রেসিতে আমরা কাকে পড়লাম? আর ডেভেলপমেন্টাল ডেমোক্রেসিতে আমরা হচ্ছে ইয়েকে পড়লাম, ওই হ্যাঁ না 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 মেরি উলস্টন ক্রাফটকে পড়লাম, ক্রাফটকে পড়লাম, ম্যাকফারসনকেও সেখানে আমরা পড়লাম, তাই না? ম্যাকফারসন আর থিওরিটা লিখেছেন, বাট এক্স্যাক্টলি এই কনসেপ্টটিকে ডেভেলপ করেছেন জন স্টুয়ার্ট মিল। তো এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো যে বেনথাম অপরদিকে কি ছিলেন, তার আগের যে আলোচনাটা আমরা করলাম ডেভেলপমেন্টালের আগে আলোচনাটা ছিল আমাদের কি প্রোটেক্টিভ ডেমোক্রেসির আলোচনা ছিল। প্রোটেক্টিভ ডেমোক্রেসির আলোচনাটা প্রথমে করলাম, লিবারাল তোমাদের পড়িয়েছিলাম, মনে করে দেখো যে লিবারাল ডেমোক্রেসির কথা তিনি বলেছেন ডেভিড হেল্ড। তো লিবারালের মধ্যে আবার দুটো তিনি সেগমেন্ট করেছেন, দুটো ক্লাসিফিকেশন করেছেন, কি একটা হচ্ছে প্রোটেক্টিভ আর দ্বিতীয়টা হচ্ছে ডেভেলপমেন্টাল। প্রোটেক্টিভের মধ্যে কি আছে না, জনগণের যে বিভিন্ন যে রাইটসগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করতে হবে, বিশেষ করে সম্পত্তির অধিকার। তো কে সেটার পক্ষে দাঁড়িয়েছিলেন? বেনথাম। কে দাঁড়িয়েছিলেন? আর জন স্টুয়ার্ট মিলের বাবা জেমস মিল, এই সমস্ত মানুষরা দাঁড়িয়েছিলেন। তো ওরা ওখানে প্রোটেক্টিভ ডেমোক্রেসির কথা বলেছে। তো কাজে এটা বেনথাম যখন আসবে তখন প্রোটেক্টিভ ডেমোক্রেসি হবে। ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি যদি বলে তাহলে আমরা দেখতে পাবো কি, সে জন স্টুয়ার্ট মিল। কাজে মনে রাখবে এখানে যেখানে বেনথাম এসে সংখ্যা তত্ত্বের কথা বললেন, জন স্টুয়ার্ট মিল এসে সেই সংখ্যা তত্ত্বের ঊর্ধ্বে উঠে সেটাকে আরও কোয়ালিটিটাকে ডেভেলপ করার কথা বললেন, তাই না? তাহলে কোয়ালিটেটিভ ডেমোক্রেসি বলতে পারো। তো এইরকমভাবে এই জিনিসগুলোকে মনে রাখতে পারো সহজভাবে। আর পার্টিলেস ডেমোক্রেসি জয়প্রকাশ নারায়ণ এবং এমন রায়, এক্ষুনি তো বললাম। চলে আসো 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ইন্ডিয়া ইজ আ কনস্টিটিউশনাল আর পার্লামেন্টারি ডেমোক্রেসি। ইন্ডিয়া ইজ আ কনস্টিটিউশনাল আর পার্লামেন্টারি ডেমোক্রেসি। হ্যাঁ, ইন্ডিয়া একটা সাংবিধানিক এবং সংসদীয় গণতন্ত্র, এটা ঠিক। যে আমাদের সংসদে সমস্ত আমাদের রিপ্রেজেন্টেটিভসরা নির্বাচিত হয়ে যায় এবং সেখানে গিয়ে আমাদের জন্য তারা পলিসি তৈরি করে। এবং অলরেডি আমাদের দেশের সরকার যখন কাজ করে বা সংসদও যখন কাজ করে তখন অলরেডি আমাদের একটা সংবিধান লেখা আছে, সেই লেখাটা মেনে সেই তখন নিয়মকানুন মেনে তাদেরকে কাজ করতে হয়। কাজে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশ সাংবিধানিক দেশ, আমাদের দেশ সংসদীয় দেশ, এটা আমরা দেখতে পাবো। বা আমাদের দেশের গণতন্ত্র এইরকমভাবে তৈরি হয়েছে। সেকেন্ড কি বলছে এখানে, রিজনস কি বলছে? অল পাওয়ার্স আর ভেস্টেড ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তোমাদের বলেছিলাম এর আগে যে প্রাইম মিনিস্টারের উল্লেখ বা তার পাওয়ার পজিশনের কথা এককভাবে কোথাও সেখানে কিন্তু বলা হয়নি আমাদের সংবিধানে। যেখানে বলা হয়েছে, যেখানে 74 আর 75 নম্বর আর্টিকেলটাই শুধু তোমরা পাবে, কিন্তু সেখানেও তোমরা দেখবে 75 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? কাউন্সিল অফ মিনিস্টারের কথা বলা হয়েছে, যে কাউন্সিল অফ মিনিস্টার শুড বি রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট অ্যান্ড স্পেসিফিক্যালি টু লোকসভা, তাই না? এই কথাটি বলেছিলাম, এই কথাটি তোমাদের বলেছিলাম। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, যে কাউন্সিল অফ মিনিস্টারকে দায়বদ্ধ করা হয়েছে পার্লামেন্টের কাছে। কাউন্সিল অফ মিনিস্টার্সকে, এখানে প্রধানমন্ত্রীকে নয়, প্রধানমন্ত্রীর পদের কোনো উল্লেখ আমাদের নেই। তো দেখবে এই উদ্দেশ্যেই তোমরা আজকেই যেমন পার্লামেন্টে তোমরা জানো, আমি জানি না তোমরা এগুলো খবর টবর দেখো কিনা, এটা গত 3-4 দিন ধরে তো তোমাদের দেখা উচিত যে পার্লামেন্টের সেশন যেমন শুরু হয়েছে, যে রাষ্ট্রপতি যেমন হচ্ছে ভাষণ দিচ্ছে, উদ্বোধনী ভাষণ দিচ্ছে প্রথম, ঠিক আছে, তারপরে উপরাষ্ট্রপতিও দিয়েছে আজকে, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে স্পিকারের ইলেকশনসটা হলো, তারপরে আমরা দেখতে পাবো প্রোটেম স্পিকার সেখানে শপথ বাক্য পাঠ করলো, তারপরে দেখবো আমরা সেখানে এমপিরা সেখানে শপথ বাক্য পাঠ করলো, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাবো যে প্রধানমন্ত্রী যেমন আজকে কি করেছেন রাজ্যসভাতে, আজকে না গতকাল বোধহয় কি হবে এটা, আমি বোধহয় এক্স্যাক্ট ডেটটা দেখলাম না, কবের ভিডিও ছিল, সময় হয় না, তাই কেটে কেটে ছোটো ছোটো ইস্যুসগুলো খালি দেখে নিই কীভাবে হচ্ছে, পুরোটা দেখার সময় হয় না। তো সেখানে দেখলাম প্রধানমন্ত্রী রাজ্যসভাতে গিয়ে তার কাউন্সিল অফ মিনিস্টারের মন্ত্রী যারা আছেন, কাউন্সিল অফ মিনিস্টারের যারা মিনিস্টার্স আছেন, রাজ্যসভাতে গিয়ে তাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন রাজ্যসভার সঙ্গে, যে আমার কাউন্সিল অফ মিনিস্টারে যারা মন্ত্রী আছে তারা হচ্ছেন অমুক। হ্যাঁ হ্যাঁ, কালকে করেছে। তো এগুলো তারা করছেন, কালকেই হবে, কারণ আজকে রাষ্ট্রপতি জয়েন্ট সেশনে উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন, যে দেখলাম আজকে সারাদিন উদ্বোধনী ভাষণই হবে, কাল থেকে গিয়ে সে উদ্বোধনী ভাষণের উপরে সমালোচনা শুরু হবে, ঠিক আছে।
তো তার সরকার কি করছে না করছে এখানে রাষ্ট্রপতি সেই সমস্ত হ্যাঁ হুম থ্যাঙ্কস ভোট মোশন অফ থ্যাঙ্কস যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা কালকে আগামীকাল মোশন অফ থ্যাঙ্কস আসবে সেখানে, তারা ধন্যবাদ জানিয়ে তারা নিজেদের বক্তব্য রাখবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, তাদের সেখানে হুইপরা। তো স্বাভাবিকভাবে আমরা দেখবো সেখানে তারা প্রধান রাষ্ট্রপতির ভাষণের নিন্দাও করবে, তারা সমালোচনাও করবে সেখানে, কারণ রাষ্ট্রপতির ভাষণটা রাষ্ট্রপতি নিজে লেখেন না বা নিজে বলেন না, তিনি বলেন এক প্রকার স্পোক পার্সন হিসেবে, তার নামেই সরকার চলছে, তারই সরকার সেটা। কিন্তু আমরা কি দেখতে পাবো যে সেখানে প্রধানমন্ত্রী যেটা করছে বা কাউন্সিল অফ মিনিস্টার যেটা করছে এবং কাউন্সিলের মিনিস্টারের হেড হিসেবে প্রধানমন্ত্রী যেটা করছে সেটাই তিনি বলেন, এবং এই কারণে বারবার তিনি উচ্চারণ করছেন যে আমার সরকার আমার সরকার আমার সরকার। দেখবে ভাষণটা যদি তোমরা শুনে থাকো তুমি দেখবে বারবার বলছেন তিনি, দ্রৌপদী মুর্মু বলছেন, আমাদের রাষ্ট্রপতি ম্যাডাম বলছেন যে আমাদের সরকার আমার সরকার এই করেছে, তা আমার সরকার সেই করেছে, আমার সরকার অমুক করেছে, আমার সরকার এই হয়েছে ওই হয়েছে, এগুলো বলছেন তিনি। বলো কি বলছো? আচ্ছা স্যার, উনি তো মানে এই যে প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন ফাঁসে তদন্ত নিয়েও মানে অনেক রকম কথা বলেছেন, তারপরে পড়া হওয়ার জন্য বলেছেন। তো মানে প্রধানমন্ত্রী নিজেই চাইবেন যে ওনার কাউন্সিল অফ মিনিস্টারের মানে বা মানে নিজেরই ইয়েতে এরকম কথা বলার? হ্যাঁ, মানে না হওয়ার কি আছে, দেখো এটা তো স্বাভাবিক কথা যে এখন সরকার যতটা নমনীয় হবে ততটাই তারা সরকার চালাতে পারবে। সরকার যদি এখন ওই মানে এক গুয়েমিতা যদি দেখায়, যেটা ওই মণিপুরের সময় আমরা কেসে দেখলাম, যে বাধ্য হয়ে অপোজিশনসরা কী করলো, বাধ্য হয়ে অপোজিশনসরা সেখানে কিন্তু কোনো কনফিডেন্স মোশন নিয়ে আসলো যাতে প্রধানমন্ত্রী এসে অ্যাটলিস্ট বলে, কারণ তিনি একেবারেই সেখানে মুখে ক্লিপ দিয়েছেন। তো স্বাভাবিকভাবে তার নেগেটিভ ফলও সেখানে দেখতে পেলো, নাগাল্যান্ডে সিট হেরে যাচ্ছে বা আমাদের দেশে এত বড় একটা তাদের ডিক্লাইন ঘটছে পাওয়ারের। তো স্বাভাবিকভাবে এখন এই কারণে ওরা এখন কি করবে, সরকার পক্ষে লোকেরা এখন এটাই বা মন্ত্রীরা এখন এটাই করবে, কাউন্সিল অফ মিনিস্টার এটাই করবে বারে বারে, তারা একটু নমনীয়তা দেখাবে। এবং নমনীয়তার উদাহরণ হচ্ছে ওটাই যে লিক হয়েছে তারা সেটা স্বীকার করছে, এবং লিক হয়েছে তারা সেটা ইমিডিয়েট ইনভেস্টিগেশনে পাঠাচ্ছে। তার কারণ এটা বড় আকার ধারণ করলে আরও বড় কিছু হতে পারে, সেই কারণে এটা কিন্তু হচ্ছে। তার কারণ এখন যেহেতু কোয়ালিশনস গভর্নমেন্ট আছে, তো যে কোনো সময় সেটা পড়ে যেতে পারে, এতটা সেই কারণে রিজিডিটি তারা দেখাতে পারবে না, এখন একটু নমনীয়তা দেখাবে, একটু ফ্লেক্সিবিলিটি দেখাবে। এই কারণে কিছু যদি হয়ে থাকে তারা নিজেরাই সবার আগে স্বীকার করবে। তুমি দেখো, এটা নোটিশ করো, দেখো আগামী 5 বছর এখন এই জিনিসগুলো ভালোভাবেই দেখতে পাবে যে ইমিডিয়েট তারা অ্যাকশনস নেবে। তার কারণ নইলে কিন্তু দেখবে বড় কোনো আকার ধারণ করে গেলে সরকার পড়ে যেতে পারে, এই ভয়ে তারা কিন্তু ইমিডিয়েট এগুলো কিন্তু অ্যাকশনস নেবে। হয়তো সেখানেও ডিলে হবে অন্যরকমভাবে, কিন্তু তারপরও আগে দেখবে আগের থেকে যে আগে যে একগুয়েমিতা ছিল, যে কথাই বলতো না, উচ্চারণই করতো না, হ্যাঁ এইটা আর হবে না অ্যাটলিস্ট। তো তারা স্বীকার করছে, ভালো, এটা হবে, এটাই তো কোয়ালিশনস গভর্নমেন্টের মজা, ঠিক আছে। এবং বিরোধীরা ওই কারণে আরও দেখবে জোর কদমে আবার ছেঁকে ধরবে। তো যাই হোক, প্রধানমন্ত্রী এই কারণে প্রথম দিনই ভাষণে এসেই বলার চেষ্টা করছেন যে আমি সকলের সম্মতি নিয়ে এখানে সরকার পরিচালনা করব, সকলের কাছে তিনি কোঅপারেশনস আশা করছেন, সকলের কাছে কোঅপারেশনস আশা করছেন। এর আগে তিনি এই কথাগুলো কিন্তু বলেছিলেন, কিন্তু এতটা জোর ছিল না কথাগুলোতে, কিন্তু এইবার জোর দিয়ে বলতে এক প্রকার তিনি বলা যেতে পারে বাধ্য হচ্ছেন। যাই হোক, এগুলো আমরা বারে বারেই দেখতে পাবো। তো এখানে দুটোই ঠিক, দুটোই স্টেটমেন্টই ঠিক, কিন্তু এখানে ভুল, মানে এখানে এই জাস্টিফিকেশনসটা ভুল। কেন? এটা বলছে সংসদীয় গণতন্ত্র, আর বলছে সংবিধান আছে আমাদের দেশের, হ্যাঁ আছে, কিন্তু কথাটা হচ্ছে যে এটা কাউন্সিল অফ মিনিস্টার, সেখানে তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, এটার সাথে এটার কোনো জাস্টিফিকেশন হচ্ছে না। মানে প্রশ্নটা পড়ো এইরকমভাবে, ইন্ডিয়া ইজ কনস্টিটিউশনাল পার্লামেন্টারি ডেমোক্রেসি বিকজ অল পাওয়ার্স আর ভেস্টেড ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই প্রাইম মিনিস্টার, না? যে প্রাইম মিনিস্টার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে বলে ভারতের সংবিধান আছে, ভারতের সংসদ আছে, সংসদীয় গণতন্ত্র আছে, না তা নয়। বা উল্টো করে পড়তে পারো, অল পাওয়ার্স আর ভেস্টেড ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই প্রাইম মিনিস্টার, অর্থাৎ আমাদের মন্ত্রী পরিষদের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ ভারত সাংবিধানিক, ভারত হচ্ছে সংসদীয় গণতন্ত্র, না, দুটো আলাদা বিষয়। তো এই কারণে এটা জাস্টিফিকেশনসটা কিন্তু হচ্ছে না প্রপার। হ্যাঁ, এবার যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি যেহেতু উপর দিকে বলেছে, এখানে যদি কালেকটিভ রেসপন্সিবিলিটি বলতো, ঠিক আছে, কালেকটিভ রেসপন্সিবিলিটি যদি রিজনে বলতো, তাহলে আবার জাস্টিফাই হয়ে যেত, কিন্তু যেহেতু ওটা বলেনি কাজে এটা হবে না। যাই হোক, এটা দেখে নিয়ে ভালো করে এইভাবে ধীরে ধীরে পড়ে বোঝার চেষ্টা করবে, খুব সহজ এগুলো। 11 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাডভোকেট, এটা পার্টি, আবার রিপিট কোয়েশ্চেন্স দেখতেই পাচ্ছ। তারপরে চলে আসো, হু অ্যামং দ্য ফলোয়িং স্কলার্স হ্যাজ প্রেজেন্টেড দ্য আইডিয়া অফ ডেলিগেটিভ ডেমোক্রেসি। ডেলিগেটিভ ডেমোক্রেসির আইডিয়াটা কে দিয়েছেন ভালো করে দেখে নাও, এই আইডিয়াগুলো বারবার পরীক্ষায় জানতে চায়। এটা হচ্ছে
গুইলার্মো ও গুইলার্মো ও ডনেল না দিয়েছেন এটা। এখানে ডেলিগেটিভ ডেমোক্রেসির আইডিয়াটা দিয়েছেন, যেটা তিনি বোঝাতে চাইছেন এটা দিয়ে সেটা হচ্ছে যে এখানে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার থাকে, ঠিক আছে। ডেলিগেটিভ এই ডেমোক্রেসি বলতে তিনি এক প্রকার, ডেলিগেটিভ শব্দটা আমরা যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশনে পড়েছি, ডেলিগেটিভ লেজিসলেশন যেটাকে বলা হয়, অর্পিত ক্ষমতা প্রসূত আইন যেটাকে আমরা বলি, যে কাজটা করার দায়িত্ব ছিল হচ্ছে লেজিসলেচারের, সেই কাজটা করার সেই কাজটা সে না করে সে কাজটা করার সেখানে দায়িত্ব সঁপে দিয়েছে কার হাতে না, সেটা এক্সিকিউটিভের হাতে দিয়ে দিয়েছে। তো এটাকেই বলে ডেলিগেটিভ, যে প্রতিনিধিত্ব, যে একজনের হয়ে আরেকজন প্রতিনিধিত্ব করছে, একজনের পাওয়ার আরেকজন এনজয় করছে, ঠিক আছে, একজনের ক্ষমতা আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে, একজনের কাজ আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা তো ডেলিগেটিভ লেজিসলেশন শব্দটি মানে আইনের কথা বলছে, কিন্তু এখানে যখন ডেলিগেটিভ ডেমোক্রেসির কথা বলছে তখন আমরা কি দেখতে পাবো, যে গণতন্ত্রে ক্ষমতা যার এনজয় করা দরকার সে ক্ষমতা এনজয় করে না, যার কাজ করা দরকার সে কাজ করে না, যার হাতে ক্ষমতা থাকা দরকার তার হাতে ক্ষমতা থাকে না, থাকে কার কাছে, অন্য কারো কাছে। তো যখন গণতন্ত্র শব্দটি আমরা ব্যবহার করছি তখন আমরা দেখতে পাবো কি, যে তখন আমরা দেখতে পাবো অবশ্যই গণতন্ত্রের বিভিন্ন ধরনের মডার্ন যে ফর্মগুলো, পার্লামেন্ট, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এগুলোর হাতে ক্ষমতা থাকে, কিন্তু আমরা দেখতে পাবো কি সেই ক্ষমতাগুলো তারা কার হাতে তুলে দেয়, বেশিরভাগ সময় আমরা দেখতে পাবো এক্সিকিউটিভের হাতে তুলে দেয়। তো এখানেই বলছে, দেখো যে এখানে বলছে ইলেক্টেড লিডার্স কনসেন্ট্রেট পাওয়ার ইন দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের হাতে সমস্ত যে ক্ষমতাগুলো থাকে ইলেক্টেড লিডার্সরা সবই হোল্ড করে, বা অন্যান্য ইনস্টিটিউশনসগুলোর হাতেও যে ক্ষমতাগুলো থাকে সেগুলো এক্সিকিউটিভ ব্রাঞ্চের লিডার্সরা সমস্ত ক্ষমতাগুলো হোল্ড করে। এইরকমভাবে সেন্ট্রালাইজেশন হয়ে পড়ে, অর্থাৎ এখানে যেহেতু ডেলিগেটিভ হয়ে গেছে, অর্থাৎ অন্য কাউকে অর্পণ করে দেওয়া হয়েছে, অন্য কাউকে কাকে দেওয়া হবে, যে পাওয়ারফুল তাকেই দেওয়া হবে। তো তার মানে পাওয়ারফুল বলার অর্থই হচ্ছে যে ক্ষমতা সেখানে সেন্টার হয়ে পড়ছে। তো এটা স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, তার মানে প্রতিষ্ঠানগুলোকেও দুর্বল করে দিচ্ছে। যেমন বিজেপির আমলে এটা দেখেছি আমরা, যে দিল্লি সরকারের যেভাবে ক্ষমতা কেড়ে নিল, যে সার্ভিস রুল যেটা ছিল দিল্লি সরকারের, এগুলো তোমাদের ক্লাসে অনেকবার বলেছি, যে সার্ভিস যেটা ছিল, সার্ভিস, হ্যাঁ, এমপ্লয়ীদের ট্রান্সফারের যে বিষয়গুলো ছিল সেগুলো দিল্লি সরকারের হাতে ছিল, কিন্তু পার্লামেন্টে বিল পাস করিয়ে নিয়ে তারা কী করলো, অর্ডিন্যান্স জারি করলো। প্রথমে সেই অর্ডিন্যান্স জারি করে তারপরে সেই অর্ডিন্যান্সটাকে পার্লামেন্টে পাস করালো, করিয়ে তারা কী করলো, সরকারের ক্ষমতাগুলো, ওখানে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের ক্ষমতাগুলোকে কেড়ে নিল। এটা তারা করলো, তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে নিয়ে নিল, ওটা এলজির হাতে দিয়ে দিল, লেফটেন্যান্ট গভর্নরের হাতে পাওয়ারগুলো দিয়ে দিল, তাই না? তো এইরকমভাবে আমরা দেখতে পাবো মুখ্যমন্ত্রীর ক্ষমতাগুলো বা কাউন্সিল অফ মিনিস্টারের পাওয়ারগুলো কাকে দিয়ে দিল, এলজির হাতে দিয়ে দিল। তো এইরকমভাবে এটা প্রতিপন্ন করলো কি, এটা প্রতিপন্ন করলো উইক ইনস্টিটিউশনকে একটা প্রতিপন্ন করলো, অর্থাৎ আমাদের দেশে প্রতিষ্ঠানগুলো দুর্বল বলে এই সমস্ত কাজগুলো করাটা সহজ হচ্ছে। প্রতিষ্ঠানগুলো যদি স্ট্রং হতো তাহলে এই কাজটা করতে পারতো না, যে মানুষ ডেমোক্রেটিক গভর্নমেন্টের হাতে ক্ষমতাটা রেখেছিল, তার হাতেই ক্ষমতাটা থাকতো, তার কাছ থেকে ক্ষমতাটা আর ওই যিনি নির্বাচিতই হননি, জনগণ যাকে ভোটই দেয়নি, তো তার হাতে ক্ষমতাটা তুলে দেওয়াটা এটার কোনো অর্থ দাঁড়ায় না। তো এইরকম কনসেপ্টগুলো সেখানে উঠে এসেছে, এটা আমরা দেখতে পাবো। তারপরে বলছে কি ইলেকট্রাল ম্যান্ডেট, এখানে কি বলছে, ইলেকট্রাল ম্যান্ডেটে বলছে লিডার্স ইন্টারপ্রেট দেয়ার ইলেকট্রাল ভিক্টরি অ্যাজ আ ম্যান্ডেট টু ইমপ্লিমেন্ট দেয়ার ভিশন উইথাউট সিগনিফিকেন্ট কনসালটেশন অর কম্প্রোমাইজ। কনসালটেশন কার সাথে করবে, অর্থাৎ ইলেকট্রাল ম্যান্ডেট মানে এখানে লিডার্সরা যা ভোট পেয়েছে সেই ভোটের ভিত্তিতে তারা কি করে, তারা যা খুশি তাই করে। এখানে তারা অন্য যে ব্রাঞ্চগুলো আছে, যেমন হচ্ছে যে কোনো ডিসিশনস নিয়ে লেজিসলেচারের সাথে সেখানে আলোচনা করে বা ডিবেট হবে, সেখানে পার্লামেন্টে সেখানে ডিবেট হবে, তো সেই ডিবেটকে পার্লামেন্টকে বাইপাস করেই তারা কি করে না, নিজের মতো করে ডিসিশনসটা নিয়ে নেয়। এটাও দেখতে পাবো নরেন্দ্র মোদীর আমলে এই কাজগুলো অনেকবার হয়েছে, যে সেখানে পার্লামেন্টে এই প্রয়োজন করেনি, ওখানে এক্সিকিউটিভ অর্ডার এই সমস্ত কিছু করে দিয়েছে। পরে যখন তারা বিরোধীরা চেপে ধরছে তখন গিয়ে সেটা পার্লামেন্টে গিয়ে তারা কিন্তু বিল পাস করাতে বাধ্য হচ্ছে। তো এইগুলো আমরা দেখতে পাবো, এবং শুধু এনার আমলে নয়, এই আমলে নয়, এর আগেও অনেক কংগ্রেসের আমলেও হয়েছে। তো মোটামুটিভাবে যখনই দেখবে যে সরকার অত্যধিক শক্তিশালী হয়ে যায়, পাওয়ার যখন সেন্টার হয়ে পড়ে, যখন এক্সিকিউটিভের হাতে খুব মেজরিটি গভর্নমেন্ট যখন এস্টাবলিশড হয়, ঠিক আছে, যেমন ইন্দিরা গান্ধীর মতো হতে পারে বা নরেন্দ্র মোদীর আগে দুটো টার্মের মতো হতে পারে, তো সেখানে দেখবে কি হয়, সেখানে দেখতে পাবো আমরা পাওয়ার সেন্টার হয়ে পড়ে এবং পার্সোনালিজম সেখানে উঠে আসে। পার্সোনালিজম মানে হচ্ছে লিডারশিপ যেটাকে বলা হচ্ছে, যেমন ক্যারিসমেটিক লিডারশিপগুলো সেখানে উঠে আসতে শুরু করে, লিডারের উপর ভর করেই তখন ইলেকশনে যেহেতু জেতা হয়েছে তো সেটা উঠে আসে। যেমন দেখবে ইন্দিরা গান্ধীর আমলে হয়েছে, নরেন্দ্র মোদীর আমলেও এটা হয়েছে, এটা দেখতে পাবো আগে দুটো টার্মে, কিন্তু এই টার্মটাকে আমরা বলতে পারি না যেহেতু তিনি জিততেই পারেনি। যাই হোক, অ্যাকাউন্টেবিলিটিটাও এরকমভাবে আমরা দেখতে পাবো। অ্যাকাউন্টেবিলিটি কী হচ্ছে, যে লিমিটেড হয়ে পড়ে, যে যারা নির্বাচনের উপর আর দায়বদ্ধতা থাকে না, তখন ওই প্রশাসন যেটা করে সেটার উপরেই নির্ভরশীল হয়ে পড়ে, এইরকমভাবে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো যাই হোক, ডেলিগেটিভ যখনই বলবে তখনই বুঝে নেবে যে ক্ষমতা এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর কোথায় না, যার কাছে বেশি ক্ষমতা আছে, যে কন্ট্রোল করার পাওয়ারটা যার কাছে বেশি থাকেই তাহলে হস্তান্তর করবে।
তো স্বাভাবিকভাবে এখানে প্রতিষ্ঠানগুলো বিপরীত দিকে দুর্বল হয়ে যায়, লিডারশিপটা স্ট্রং হয়ে ওঠে এবং আলটিমেটলি সেগুলো ডেমোক্রেসির একটা ডিক্লাইন ডেকে নিয়ে আসে। ডেমোক্রেসিকে তারা এইভাবে তারা কিন্তু ডেমোক্রেসিকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, তারপরে আমরা কি দেখতে পাবো, চলে আসো এখানে কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং কয়েন দ্য ডেলিবারেটিভ ডেমোক্রেসি। ডেলিবারেটিভ ডেমোক্রেসি এটা হচ্ছে জোসেফ বেসেট, ডেলিবারেটিভ ডেমোক্রেসি। ঠিক আছে, এই আইডিয়াটা তোমাদের আমি আজকে বলতে চেয়েছিলাম, দেখার সময়ই পেলাম না, গতকালও ক্লাসে এটা বলা হয়নি, ডেলিবারেটিভ ডেমোক্রেসি ছিল। হ্যাঁ, ওটা ডেলিবারেটিভ, তাই আমি এটা দেখেই তোমাদের বলবো, আরেকবার নোট করে রাখবো আমি এটা। ঠিক আছে, এটা দেখো, এটা পরে এক্সপ্লেনেশন দেওয়া আছে দেখছি, তাহলে ভুলে গেছে হয়তো। 14 নম্বর দেখো কি বলছে, দ্য টার্মিনোলজি জ্যাকসনিয়ান ডেমোক্রেসি রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি। তো জ্যাকসনিয়ান ডেমোক্রেসিটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে জড়িত। জ্যাকসন কে ছিলেন? জ্যাকসন ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট, অ্যান্ড্রিউ জ্যাকসন। ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট ছিলেন 1829 থেকে 1837 পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন, 8 বছর। জানো তাদের দেশে 4 বছরের টার্ম থাকে, তো 2 বার তিনি এখানে জিতে এসেছিলেন এবং অনেক ডেমোক্রেটিক লিডার ছিলেন তিনি, অনেক রিফর্মস তিনি তার নিজের ডেমোক্রেসিতে করেছিলেন। তো সেই কারণে এটা তার নামেই একটা পরিচিতি লাভ করেছে, এই ডেমোক্রেটিক মডেলটা। এখানে আমরা কি দেখতে পাবো, যে তার এই ডেমোক্রেসিতে তার টাইমকালে তিনি যেগুলো করেছিলেন, যে কারণে এটাকে তার নামেই আসলে পরিচিতি, এই আইডিয়াটা তার নামে পরিচিতি লাভ করেছে, সেটা হচ্ছে কি এক্সপেনশন অফ সাপ্রেস, অর্থাৎ ভোটাধিকারকে তিনি এখানে কিন্তু ইয়ে করেছিলেন, মানে এক্সপ্যান্ড করেছিলেন। এক্সপ্যান্ড মানে কি বলবো, বর্ধিত করেছিলেন। ভোটাধিকারকে তারা বর্ধিত করেছিলেন। কি বলছে এটা, ভোটাধিকারকে তারা বর্ধিত করেছিলেন, এটার মধ্যে দিয়ে তারা বোঝাতে চাইছে এটাই যে হোয়াইট ম্যান যারা সেই সময় ছিল, মনে করে দেখো, যারা হচ্ছে শুধুমাত্র ওয়েলথি ছিল, যারা রিচ ছিল, যাদের কাছে সম্পত্তি ছিল, যারা কোয়ালিফাইড ছিল, ঠিক আছে, যারা ওই এডুকেটেড ছিল, তাদেরই ভোটগুলো শুধুমাত্র ছিল। বা শুরুর দিকে বলতে পারো শুধুমাত্র যারা ওই রিচ ছিল, তাদের ওয়েলথি যারা ছিল, সম্পদশালী মানুষ, তাদেরই ছিল। আমেরিকার কেসটা এরকমই ছিল। তো ইনি এসে কি করে, এবং তারাও সাদা চামড়ার ছিল, অন্য কেউ নয়। অন্যদিকে পরবর্তীকালে ইনি যখন পাওয়ারে আসেন তখন তিনি করেছিলেন কি, এটার মধ্যে রিফর্মস করেছিলেন এবং এই সাদা চামড়ার অন্যান্য মানুষদেরকেও কিন্তু তিনি ভোটের অধিকারগুলো দিয়েছিলেন, অর্থাৎ বাকি সাদা চামড়ার মানুষদেরকেও তিনি কি করেছিলেন, ভোটের অধিকার দিয়েছিলেন, অর্থাৎ তাদের জন্য ভোটাধিকারটা কিন্তু ওপেন করে দিয়েছিলেন। তো এটা তার আমলে খুব চর্চিত হয়েছিল যে তিনি ডেমোক্রেসিকে অনেকটা এগিয়ে নিয়ে গেলেন, অর্থাৎ মানুষের পার্টিসিপেশনসটাকে ওয়াইড লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, পলিটিক্যাল পার্টিসিপেশনসটাকে ইনশিওর করার চেষ্টা করলেন, পপুলার লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, এটা আমরা দেখতে পাবো। সেকেন্ড কি বলছে, পপুলিজম মানে ওইটারই কথা বলছে যে আরও অনেক ধরনের এই ধরনের তিনি আইডিয়া অ্যাডপ্ট করেছিলেন, যেটা জনগণের স্বার্থকে রিপ্রেজেন্ট করেছিল, যেমন ফার্মার্সদের স্বার্থ, ওয়ার্কার্সদের যে ইন্টারেস্ট, সেগুলোকে রিপ্রেজেন্ট করেছিল। ঠিক আছে, এলিটদের উপরে, এলিটরাই ক্ষমতাশালী ছিল, তো এলিটদেরকে দুর্বল করে দিয়ে এলিটদের ঊর্ধ্বে তিনি সেখানে কি করেছিলেন, যারা কৃষক আছে, যারা ফার্মার্স আছে, তাদেরকে তিনি এখানে ভ্যালুস দিয়েছিলেন। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাবো। এবং এইরকমভাবে তিনি কি করেছিলেন, যে ডেমোক্রেসিতে তিনি সাধারণ মানুষের একটা ভয়েস হিসেবে উঠে এসেছিলেন। 3 নম্বর কি বলছে, ম্যানিফেস্ট ডেস্টিনিতে কি বলছে তিনি এখানে, দ্য মুভমেন্ট সাপোর্টেড, মানে একটা ধরনের মুভমেন্ট বলছে, দ্য মুভমেন্ট সাপোর্টেড ওয়েস্টওয়ার্ড এক্সপানশনস, অর্থাৎ পশ্চিম দিকে আরও তারা এক্সপানশনিজমের দিকে এগিয়েছিল। অর্থাৎ তার মানে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে আগ্রাসন নীতিগুলোকে আরও এগিয়ে নিয়ে গেছিলেন তিনি, যে পশ্চিম দিকে যাও, সেখানে টেরিটরি দখল করো, এই সমস্ত কনসেপ্টগুলোকে কিন্তু সেখানে নিজেদের আমেরিকার প্রতিপত্তি স্ট্যাবলিশ করো, এই সমস্ত কনসেপ্টগুলোকেও তিনি স্ট্যাবলিশ করেছিলেন। এটা খারাপ দিক ছিল, বাট এটাও তিনি করেছিলেন, এটা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ দিক থেকে খারাপ, এটাও তিনি করেছিলেন। 4 নম্বর কি বলছে, অপোজিশনস টু ব্যাঙ্কস অ্যান্ড কর্পোরেশনস। অপোজিশন মানে বিরোধিতা। ব্যাংক এবং কর্পোরেশন যেগুলো ছিল, সংগঠন যেগুলো ছিল বা ব্যাংক যেগুলো ছিল, যেগুলো তিনি বিরোধিতা করেছিলেন। তিনি ব্যাংকিং সিস্টেমে সেকেন্ড যে ব্যাংক সেখানে আমেরিকাতে গড়ে ওঠার কনসেপ্ট সেখানে সেই সময় আলোচিত হচ্ছিল, তিনি সেটার বিরোধিতা করেছিলেন। তিনি সেন্ট্রালাইজেশন, এই ধরনের ফিনান্সিয়াল সেন্ট্রালাইজেশনসটা তিনি কিন্তু চাননি, তিনি কিন্তু ডিসেন্ট্রালাইজেশনের পক্ষে ছিলেন, যাতে করে সাধারণ মানুষ যাতে এখানে সেটার যাতে সুযোগ সুবিধা যাতে পেতে পারে ব্যাংকিং সিস্টেমের। এই কারণে এক্সিকিউটিভ পাওয়ার্সের কথা তিনি বলেছিলেন। এক্সিকিউটিভ পাওয়ার্স কি বলছে দেখো, অ্যান্ড্রু জ্যাকসন অ্যান্ড হিজ সাপোর্টার্স এমফ্যাসিস স্ট্রং এক্সিকিউটিভ লিডারশিপ, পোর্ট্রেইং দ্য প্রেসিডেন্সি অ্যাজ আ ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল অ্যান্ড ইউজিং ভেটো পাওয়ার লিবারেলি টু চ্যালেঞ্জ কংগ্রেস বলতে তাদের সংসদকে বোঝানো হচ্ছে। তো কংগ্রেসের যে ডিসিশনসগুলো ছিল, যে লগুলো তারা যেগুলো ফ্রেম করতো, তো সেই লগুলোতে যাতে তিনি সরাসরি ভেটো প্রয়োগ করে দিতে পারেন, যে তিনি বলে দেবেন যে আমি সই করবো না,
এটা তুমি জানো যে আমেরিকাতে এটা হয় না। তিনি পকেট ভেটো তাদের অবশ্যই একটা আছে, বাট সেখানে তাদের দেখবে কোয়ালিফাইড ভেটো আছে, কোয়ালিফাইড ভেটো আছে তাদের দেশে। তো যাই হোক, সেখানে আমরা দেখতে পাবো যেটা ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়াতে কোয়ালিফাইড ভেটো নেই, আছে ইন্ডিয়াতে কোয়ালিফাইড ভেটো নেই, ওদের দেশে কোয়ালিফাইড ভেটো আছে। তো যাই হোক, সেখানে ভেটো পাওয়ারটাকে তিনি আরও স্ট্রংলি তুলে ধরার চেষ্টা করেছিলেন, তার নিজের পাওয়ারটাকে বাড়ানোরও চেষ্টা করেছিলেন, যেটার মধ্যে দিয়ে তিনি চেষ্টা করেছিলেন কি যে ডেমোক্রেসিকে শক্তিশালী করবেন। যেটা ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন 1971-এ এসে বললেন গরিবি হাটাও, গরিবি হাটাও স্লোগান দিতে শুরু করলেন। প্রিভি পার্টস অ্যাবলিশন করবেন তিনি, এই সমস্ত কথাগুলো তিনি বললেন। অর্থাৎ রাজা বাদশাদের যারা বেতন যারা স্বাধীন ভারতে এসে পেয়ে আসছে, তারা তাদের নিজেদের প্রতিপত্তি ধরে রেখেছে, তিনি বললেন যে রাজা বাদশাদের আমি বেতন বন্ধ করে দেবো, এবং এটা করার জন্য করে দিয়ে কী করবো, সেই টাকা জনগণের মধ্যে বিলিয়ে দেবো। তো এতে করে ডেমোক্রেসি শক্তিশালী হবে, গরিবই এখানে দূর হবে মানুষের, নইলে হবে না। এই কোটিপতিরা কোটিপতিই থেকে যাবে, স্বাধীন ভারতে মানুষের স্বাধীনতা বলে কিছু গড়ে উঠবে না। তো এই কনসেপ্টগুলো যখন তিনি সেখানে প্রচার করছিলেন, তখন মানুষ দেখা গেল কি যে 71-এর ইলেকশনে প্রচুর ভোট দিয়েছে তাকে। প্রি ম্যাচিওর ইলেকশন সেখানে হয়েছিল, আমরা দেখেছি যে সেখানে প্রচুর মানুষ তাকে ভোট দিয়েছে। তিনি সেই পাওয়ার পেয়ে এসে কী করলেন না, দেখা গেল আলটিমেটলি সেই জনগণকেই আলটিমেটলি কিছু সময়ের পর হয় না যে পাওয়ার কারাপ্ট এবং অ্যাবসলিউট পাওয়ার কারাপ্ট, অ্যাবসলিউটলি কে বলেছিলেন? ল্যাট অকটেন বলেছিলেন। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি 1975-এ এসে কি হলো যে তিনি অ্যাবসলিউট পাওয়ার যেহেতু পেয়ে গেছেন, যে অ্যাবসলিউট পাওয়ার পুরো সিস্টেমটাকে কারাপ্ট করে দিয়েছিল। এই কারণে আমরা দেখতে পাবো কি যে একদিকে তিনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এখানে যেমন এলিটদেরকে দুর্বল করে দিচ্ছেন, ওয়ার্কার্স ফার্মার্সদেরকে শক্তিশালী করেছেন, অন্যদিকে আমরা দেখতে পাবো কি তিনি আবার কি করছেন না, ওই কংগ্রেসকে দুর্বল করে দিয়ে একেবারে এই লেজিসলেটিভ সিস্টেমটাকে দুর্বল করে দিয়ে এক্সিকিউটিভকে স্ট্রং করার চেষ্টা করেছিলেন। এটাও এক প্রকার আমরা লং রানে এবার ক্ষতিকারক দিক হিসেবেও দেখি আমাদের ডেমোক্রেসিতে। 6 নম্বর কি বলছি, ডেমোক্রেটিক পার্টি ফরমেশন। ডেমোক্রেটিক পার্টি ফরমেশনেরও কথা বলেছিলেন, মানে যে রাজনৈতিক দলটি যেটা আমাদের এখন এক্সিস্ট করছে তোমরা জানো। তো সেই সময় আমরা দেখতে পাবো যে ডেমোক্রেটিক পার্টি তিনি একটা পলিটিক্যাল ফোর্স তৈরি করার কথা বলেছিলেন, এবং আমরা দেখতে পাবো যে এটা গ্রাসরুট লেভেল হিসেবে সেটাকে সাপোর্ট করার কথা বলেছিলেন। তো এই বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। এরপর চলে আসো এখানে, বিউরোক্রেসি ইজ দ্য প্রাইস অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। কে বলেছিলেন এই কথাটি? এটা হারবার্ট মরিসন এই কথাটি বলেছিলেন। এটা বিউরোক্রেসি যখন আমরা পড়েছি ইউনিট 9-এ, তখন এটা চর্চা হয়েছে, এখানেও দিয়ে দিয়েছি, জেনে রাখা ভালো, একটু রিপিট হবে ভালো। তো এটা তিনি বেসিক্যালি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেভাবে বিউরোক্রেসির মেরিটগুলোকে তুলে ধরার জন্য এই কথাটি বলেছিলেন। তো মেরিটের পার্সপেক্টিভ থেকে তিনি এই কথাটি বলেছিলেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিউরোক্রেসি খুব ভালোই কাজ করে, এবং তার বিশেষ করে তার মেধার ভিত্তিতে তার রিক্রুটমেন্ট হওয়া উচিত, এই সমস্ত কথাগুলো তিনি সেখানে বলেছিলেন। এগুলো কিছু কিছু কোয়েশ্চেন্স আমি ছাড়ছি এখানে, আমি এগুলোর এক্সপ্লেনেশনস তোমাদের দেবো, তারপরে এগুলো তোমাদের বলতে চাইবো। দু একটা শুধু বলে দিই। এখানে যেমন কনস্টিটিউশনাল ডেমোক্রেসির কথা বলে দিয়েছি, দেখো এখানে, ঠিক আছে। এগুলো এখানে লেখা রয়েছে, সুন্দর করে এগুলো দেখে নাও। আমি তোমাদের বলেই দিলাম, এগুলো সুন্দর করে আরেকবার দেখে নিও এগুলো এখানে। তারপরে এখানে দেখো ডেমোক্রেটিক কনসলিডেশনস, আর এগুলো এক্সপ্লেনেশনসগুলো একটুখানি দেখতে হবে তোমাদের জন্য, মানে তোমাদের এক্সপ্লেনেশন দিয়েই আমি তোমাদের বলতে চাইছি এগুলো, তাহলে সুবিধা হবে তোমাদেরও, প্রপার ওয়েতে বলা যাবে ব্যাপারটা, কিন্তু আর করা সম্ভব হয়নি আমার। তো আপাতত আমি এটাকে এখানেই ছাড়ি আজকে।